জি। আচ্ছা, ওকে। তো তোমাদের মোটামুটি সবার কি অবস্থা তাই বলো। তোমাদের তো গুড নিউজ একটা মনে হয় পাচ্ছ, সেটা হচ্ছে যে ঘুরে ফিরে আবার মনে হয় শর্ট সিলেবাসেই পরীক্ষা হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। শর্ট জি সিলেবাসে ভাইয়া। পরীক্ষা হওয়ার কথা এখন আসলে। তবে যে ব্যাপারটা হবে কি, যে শর্ট সিলেবাসে যে যদি কোশ্চেন করে, কোশ্চেন টাফ করবে অনেক, ডিপ থেকে কোশ্চেন করবে। কারণ অল্প চ্যাপ্টার তো, এখান থেকে আসলে 1 লাখ স্টুডেন্ট থেকে 1-1.5 হাজার বেছে আনাটা একটু কষ্টকর। তো বুঝতেই পারতেছো যে একটু সিরিয়াস হইতে হবে। আবার আহ, সব ইউনিভার্সিটি যে শর্ট সিলেবাস ঠিক আছে, দ্যাট ডাজন্ট মিন দ্যাট যে আউটসাইড থেকে কোনো কোশ্চেন করবে না। বোঝা গেছে আমার কথা? কিছু কোশ্চেন পাবে, আসলে তুমি তো চেঁচামেচি করতে পারবে না কারোর সাথে। এমন করবে না যে মানে অনেক প্রশ্ন বাইরে থেকে দিছে, এমন না। তবে তোমার যে চ্যাপ্টার গুলো আছে ওর বাইরে থেকে দেখবা যে কিছু কোশ্চেন তুমি পাবা, গুচ্ছ দাও বা ইয়ে দাও, বুঝতে পারবে। ভার্সিটি আসলে স্বায়ত্তশাসিত, যদিও দীপমণি বলছে, তারপর ফলো করবে, পুরোপুরি হয়তো নাও করতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, ঘ ইউনিটের বিষয়টা এই বছরের জন্য বাতিল হচ্ছে না। ঘ ইউনিটটা থাকতেছে অ্যাজ ইউজুয়াল, যেরকম ছিল তোমাদের। খ ইউনিটটা চলে যাবে, এটা 2023 সেশন থেকে, দ্যাট মিনস নেক্সট টাইম। ওকে। তো এই হচ্ছে আপাতত আপডেট নিউজ। এখন হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারটা মোটামুটি ইজি যথেষ্ট, কাজ শক্তি ক্ষমতা। এবং আমার কাছে মনে হয় যে এই একটা চ্যাপ্টার যেখান থেকে খুব ইজিলি মার্কস তোলা যায়। মানে ম্যাথের কিছু চ্যাপ্টার আছে যেখানে মানে অল্প পরিশ্রম করে মার্কস তোলা যায়, তোমার হচ্ছে মার্কস অনেক বেশি থাকে, বা মার্কস থাকবেই। এমন অনেক চ্যাপ্টার আছে না যে পড়ো কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে কিনা শিওর না। বাট কিছু চ্যাপ্টার আছে যেটা আমরা জানি যে আসবে এবং অনেক ইজি। যেমন ম্যাথের ক্ষেত্রে তোমার ম্যাট্রিক্স, ভেক্টর, এই টার্মগুলো, যদিও তোমাদের ভেক্টর হয়তো নাই। আচ্ছা। তো একইভাবে ফিজিক্সের ক্ষেত্রে কাজ, ক্ষমতা, শক্তি, মহাকর্ষ, অভিকর্ষ, এই জায়গা থেকে কোশ্চেন দিবেই, মাস্ট। এমসিকিউ আসে, সিকিউ আসে। এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার ফিজিক্সের ক্ষেত্রে, ফার্স্ট পেপারের ক্ষেত্রে। তো আমি আশা করি যে সবাই একটু মনোযোগ দিয়ে থাকবা। এটা মোটামুটি তোমরা সবাই জানো। কিছু শর্টকাটস আছে, আশা করি তোমাদের ঝামেলা হবে না বুঝতে। যদি কোনোটা সমস্যা হয় আমাকে বলি। তো আমি একদম প্রথম থেকে যদি আসি, তোমাদের কাজ, ক্ষমতা, শক্তির ক্ষেত্রে আমি একটু দেখে নিই আজকে ওভারঅল চ্যাপ্টার আর কোনটা আছে। আচ্ছা, পদার্থের গাঠনিক ধর্ম, এইটাও আরেকটা ইম্পর্টেন্ট। আজকের দুইটা লেকচারই খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি সেকেন্ড অংশটা। সবাই আশা করি ধৈর্য নিয়ে একটু থাকবা। হ্যাঁ, পদার্থের গাঠনিক ধর্মটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ওখান থেকে সিকিউ পাবাই, মাস্ট। তো আমি যদি শুরু করি, প্রথমে হচ্ছে আসো কাজ, ক্ষমতা, শক্তিতে। তো কাজ, ক্ষমতা এবং হচ্ছে শক্তি। এই চ্যাপ্টার থেকে আমাদের প্রত্যেকটা টার্ম একটু জানা লাগবে, যে কাজ বলতে আসলে আমরা কি বুঝতেছি। ফিজিক্সের ভাষায় তোমরা এটা জানো যে যদি ফোর্স, কোনো কিছুর উপর কোনো একটা পয়েন্টে ফোর্স ক্রিয়েট করা হয় এবং তার কারণে যদি ওইটা ডিসপ্লেসমেন্ট হয়, অর্থাৎ সরণ হয়, তো আমরা ইজিলি বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এখন যদি আমার ফোর্স তুমি এদিকে দিছো একটা পয়েন্টের উপরে, কিন্তু ডিসপ্লেসমেন্টটা এদিকে হয়েছে, তাহলে এদের মাঝখানে একটা অ্যাঙ্গেল থাকে। যদি এরকম একটা অ্যাঙ্গেলে ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে এটা হচ্ছে এফ এস কস থেটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি, এটা তোমরা জানো। এখন যেইগুলো নিয়ে আমাদের কোশ্চেন আসবে, নাম্বার ওয়ান, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক? কাজের এককটা কি? কাজের এককটা হচ্ছে আমরা জানি হচ্ছে জুল। ভালো কথা, অপশন অনেক ক্ষেত্রে দেখবা জুল দেয়া নাই। কেন দেয়া নাই? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এফ এস মানে কি? ফোর্সের একক হচ্ছে নিউটন, সেকেন্ডের একক হচ্ছে এই সরি, ফোর্সের একক নিউটন এন্ড ডিসপ্লেসমেন্টের একক হচ্ছে মিটার। তাহলে এটা আরেকটা একক। এককগুলো খেয়াল রাখবে, এগুলো অপশনে থাকে। জুল না দিয়ে দেখা গেল নিউটন মিটার দেওয়া আছে। নাম্বার থ্রি, এটা সমান আবার লেখা যায় এম এ এস, এফ সমান এম এ। তাহলে এটার ইউনিট যদি আমি করি, ম্যাসের একক হচ্ছে কেজি, এ এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এস এর একক হচ্ছে মিটার। দ্যাট মিনস আমি যদি একবারে করি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটা বুঝছো কিনা? জি জি ভাইয়া। ভাইয়া। এখন আসো, এটা গেল হচ্ছে আমাদের ওয়ার্ক। এখন ওয়ার্ক হচ্ছে টু টাইপ, নাম্বার ওয়ান পজিটিভ ওয়ার্ক, নাম্বার টু নেগেটিভ ওয়ার্ক। এটা আমরা সবাই জানি।
কিন্তু বিষয়টা হচ্ছে তোমাদেরকে বললেই তোমরা বলবা যে একটা বস্তু উপর থেকে নিচে পড়লে পজিটিভ, নিচে থেকে উপরে উঠলে নেগেটিভ। ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে কে কাজ করতেছে সেইটার উপর ডিপেন্ড করতেছে। যেমন মনে করো এটা হচ্ছে টেবিল আর এটা হচ্ছে সারফেস, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ড। তো এখান থেকে একটা বস্তু নিচে পড়লো বা আমি নিচে ফেলে দিলাম, তাহলে আমি যদি বলি অভিকর্ষ বলের প্রভাবে, অর্থাৎ অভিকর্ষ বল কোন বলের দ্বারা কাজ, এটা খেয়াল রাখতে হবে। অভিকর্ষ বলের দ্বারা কাজ, তাহলে অভিকর্ষ বলটাও নিচের দিকে কাজ করতেছে, বস্তুর সরণটাও নিচের দিকে হচ্ছে, তাহলে অভিকর্ষ বল দ্বারা কাজটা পজিটিভ। ওকে, আচ্ছা, এখন আসো যখন নিচে থেকে উপরে নিয়ে যাব তখন আমার অভিকর্ষ বলটা কাজ করতেছে নিচের দিকে, কিন্তু সরণটা কাজ করতেছে কিন্তু আমার উপরের দিকে। দ্যাট মিনস বলের দিক আর সরণের দিক উল্টা, তাহলে অভিকর্ষ বল দ্বারা কাজ হচ্ছে নেগেটিভ। ফাইন, কিন্তু আমি যদি বলি যে আমার দ্বারা কাজ মানে কতটুকু কাজ হইলো বা আমি কতটুকু কাজ করলাম, তাহলে দেখো আমি কিন্তু ফোর্স উপরেই দিচ্ছি, বস্তুটা উপরে তোলার জন্য আমি ফোর্স উপরেই দিচ্ছি এবং সরণটাও কিন্তু উপরের দিকেই হচ্ছে। দ্যাট মিনস আমি যেদিকে ফোর্স দিচ্ছি সরণটা সেদিকে হচ্ছে। তাইলে এই সেম কাজটা যদি অভিকর্ষ না বলে, মানে যদি তোমাকে বলে যে তোমার দ্বারা কৃত কাজ বা আহ, মানে যে কাজটা করতেছে তার দ্বারা কৃত কাজ বা ব্যক্তি দ্বারা কৃত কাজ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই কাজটাই, ব্যক্তিগত কাজটাই কিন্তু আমার পজিটিভ হবে। তো একই কাজ নিচ থেকেই উপরে তুলতেছি, একবার পজিটিভ একবার নেগেটিভ। পজিটিভ কার ক্ষেত্রে, যখন ব্যক্তি কাজ করতেছে তখন ব্যক্তি ফোর্স উপরে দিচ্ছে, সরণ উপরে হচ্ছে। আর নেগেটিভ কার ক্ষেত্রে, অভিকর্ষ বলের ক্ষেত্রে অভিকর্ষ বল নিচের দিকে কিন্তু সরণ হচ্ছে উপরের দিকে। ক্লিয়ার কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এখন কাজের টার্মটা যদি ক্লিয়ার হয়, এই জায়গাগুলোতে টিচাররা প্যাচ দেয়, এই জন্য বললাম। আচ্ছা, এটা যদি এখন তোমাদের ক্লিয়ার হয় তাহলে আমি আর একটু যাই, একটা মিনিট একটু দাও। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের কাজের টপিক শেষ হলে আমাদের নেক্সট যেটা আছে, ও কাজের মাত্রাটা একটু জেনে রাখবা। সবকিছু কিন্তু ওইখান থেকে বের করা যায়, এটা মুখস্থ করার কিছু নাই। কাজ, শক্তি, এগুলোর মাত্রা, একক, এগুলোকে ওইভাবে মুখস্থ করতে যাবে না। পরীক্ষার হলে অনেক প্রেশার থাকে 1-1.5 ঘন্টায়, ম্যাথের অনেক ফর্মুলা মাথায় রাখতে হবে, কেমিস্ট্রির মাথায় রাখতে হবে, শর্টকাট মাথায় রাখতে হবে, বায়োলজি মাথায় রাখতে হবে। তো ওভারঅল যত পারো কম মুখস্থ করবে, বুঝে যেন পরীক্ষার হলে যেন তুমি ওইটা মনে আনতে পারো, সেই প্যাটার্নটা করবে। সো মাত্রাকে ওইভাবে মুখস্থ করতে যাবে না, মাত্রা বের করার সিস্টেমটা তোমরা জানো, আমি তারপর আরেকবার বলি। ওই প্যাটার্নটা মনে রাখবা, W=Fs, এটা তো ফর্মুলা, ফর্মুলা তো তোমাকে মনে রাখতে হবে। এখান থেকে যদি তুমি করো F=MAS, তাহলে এটা যদি আমি আরেকটু মানে ভেঙে দেখি বা এইভাবেই রাখি, তাহলে এটার মাত্রা আছে কি, এম এর মাত্রা হচ্ছে এম, এ এর মাত্রা হচ্ছে LT−2, এস এর মাত্রা হচ্ছে এল, তার মানে M L²T−2। এটা হচ্ছে আমার কাজের মাত্রা। একইভাবে একক কিন্তু দেখো একটা এরকম বের হয়েছিল, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, মনে আছে? জি ভাইয়া। কাজের কিন্তু তিনটা একক, তিনটা একক যেন মনে থাকে, এটা একটা, জুল একটা, নিউটন মিটার একটা, তিনটা। অপশনের যে কোনোটা থাকতে পারে। মোস্ট অফ দা কেসেস দেখবে এটা থাকবে না, কারণ সবাই যেটার সাথে অভ্যস্ত সেগুলো দিবে না। যেন তুমি কতটুকু জানো অন্যদের থেকে বেশি, সেটাই বের করবে। ওকে, ফাইন, তো এটা গেল হচ্ছে আমাদের কাজ। নেক্সট আসে হচ্ছে শক্তি। শক্তি মানে কি, কাজ করার সামর্থ্য, মানে একটা মানুষের শক্তি বেশি মানে কি, ও বেশি কাজ করতে পারে। তো এটা হচ্ছে ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ, এবং আমি যদি ম্যাথমেটিক্যাল টার্মে আসি, ভ্যালু। সো ওয়ান কাইন্ড অফ কেস, ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে কাজ আর শক্তিটা একই, কৃত কাজটাই শক্তি, ঠিক আছে। সো একইভাবে তাহলে কাজের মাত্রা কি ছিল, ML²T−2 ছিল, তাহলে আমার এটাই কাজের মাত্রা, এটাই শক্তির মাত্রা। একইভাবে কাজের একক কি কি ছিল বলতো, কাজের একক ছিল হচ্ছে আমাদের জুল, নিউটন মিটার, আর হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে একইভাবে এই তিনটাই আমার শক্তির মাত্রা। ক্লিয়ার কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। কাজ এবং শক্তি কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম মোটামুটি একই। হ্যাঁ, যে কারণে একটা ফর্মুলা তোমাদের আছে কাজ শক্তি উপপাদ্য, যে কৃত কাজ অর্থাৎ কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, পরিবর্তন অর্থাৎ এক কথায় কাজ আর শক্তি, এই যে শক্তি ইকুয়াল হয়, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল টার্ম। আচ্ছা,
এখন আসো, শক্তি আমাদের টু টাইপস। একটা হচ্ছে তোমার মানে মেইনলি যদি আমরা ডিভাইড করি, আমাদের যে দুটো আলোচ্য বিষয় সেটা হচ্ছে বিভব শক্তি আর হচ্ছে গতি শক্তি। এটা ছাড়া আমাদের স্থিতি শক্তি, ওই যান্ত্রিক শক্তি, এরকম প্যাটার্ন আছে, তো সেটাতে আমরা যাচ্ছি না। স্থিতি শক্তি আর যান্ত্রিক শক্তি, তারপরে যান্ত্রিক শক্তি দুই প্রকার, বিভব আর হচ্ছে গতি। তো বিভব শক্তি মানে কি, এইটা খুব ভালো করে বুঝবা, এই জায়গা থেকে কোশ্চেন আসেই। খুব সিম্পল টপিক, কিন্তু পেঁচানো যায় অনেকভাবে। খেয়াল করো, বিভব শক্তি মানে হচ্ছে তুমি একটা সারফেস, এখানে ওই যে বিবেচনা কার সাপেক্ষে, তুমি একটা সারফেস থেকে ঠিক যতটুকু উপরে থাকবা সেইটুকুই হচ্ছে, ওইটুকু উপরে থাকার জন্য তোমার যে শক্তিটা সেটা হচ্ছে বিভব শক্তি। তো এখন মনে করো, আমি এক্সাম্পল দিয়ে বলি, একটা 10 তলা বাড়ি বা 5 তলা বাড়ি, ধরো 1 2 3 4 5, এই জায়গাটা একটা বল আছে। এখন এটার বিভব শক্তি কত? বিভব শক্তি বলছি ভ্যারি করে। তুমি যদি মাটির সাপেক্ষে চিন্তা করো, তাহলে তার বিভব শক্তি হচ্ছে এইটুকু। মনে করো এটা যদি এইচ হয়, তাহলে তার বিভব শক্তি হচ্ছে mg এইচ। আমি যদি বলি ফার্স্ট গ্রাউন্ডের সাপেক্ষে, মনে করো এটা হচ্ছে এক্স, তাইলে আমার বিভব শক্তি হচ্ছে mg এক্স। অর্থাৎ কার সাপেক্ষে এটা ম্যাটার করে। আমি যদি বলি 4 নম্বর তালার সাপেক্ষে, মনে করো এটা হচ্ছে পি, এটা, তাহলে আমার বিভব শক্তি দিতে হবে mg পি। আমি বুঝাইতে পারছি কিনা? অর্থাৎ বিভব শক্তি টোটালি ম্যাটার করতেছে কতটুকু উপরে আছে তার উপর। বোঝা গেছে? जी भैया। এখন আসলে গতি শক্তিটা কি? গতি শক্তি হচ্ছে কোনো কিছুর মোশন, দ্যাট মিনস স্পিড, ভেলোসিটি বা গতির কারণে যে শক্তিটা লাভ করে, এটা তোমরা সবাই জানো। ই কে সমান হচ্ছে হাফ mv স্কয়ার। ওকে, আচ্ছা, এখন তোমাদের প্যাচটা বাদবে কোথায় আমি বলি। মনে করো মোস্ট অফ দা কেসেস তোমরা এই অঙ্কগুলো করে আসছো এবং এখনো ফেস করো। একটা বস্তুকে উপর থেকে ফেলে দেওয়া হলো, একটা বেগ বা কিছু বলে দিল, বললো যে কোথায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে বা 2 গুণ হবে। তো মনে করো এই টোটালটা হচ্ছে এইচ। একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। এখন আমি ধরে নিলাম যে এক্স উচ্চতায় গিয়ে, নিচে থেকে এক্স উচ্চতায় গিয়ে বিভব শক্তি গতিশক্তির, মনে করো এ পয়েন্ট। এ পয়েন্টে আমি যদি বলি বিভব শক্তি কত, এ বিন্দুতে বিভব শক্তি, দ্যাট মিনস ইপি, তাহলে খেয়াল করো আমি বলছি কি বিভব শক্তি মানে কি, কতটুকু উপরে আছে। তাইলে কতটুকু উপরে আছে বলো তো? এতটুকু উপরে আছে না? বিষয়টা কি বুঝতেছো? হ্যাঁ। তাইলে বিভব শক্তির ক্ষেত্রে আমার যে এইচটা, পি সমান mg এক্স। ওকে, এটা হচ্ছে বিভব শক্তি। এখন আসে গতি শক্তি। খেয়াল করো, এই বিন্দুতে আমি যদি গতি শক্তি বের করি, ই কে সমান হাফ mv স্কয়ার। খুবই ভালো কথা, ভি দেয়া থাকলে তুমি করে ফেললা যে এই বিন্দুতে ভি কত ছিল বসাই দিলাম। কিন্তু মনে করো ভি দেয়া নাই, তাহলে ভি দেয়া না থাকলে আমরা কি করব? হাফ এম, ওই যে জানো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তো আদি বেগ যদি শূন্য হয়, মানে এখান থেকে যদি শূন্য বেগে তুমি ফেলো এই জায়গাটা থেকে, তাহলে 0 প্লাস 2as, অর্থাৎ এক কথায় ভি স্কয়ার সমান 2as। এটা কি বুঝো? জি जी। ভাইয়া। তাইলে আমি ই কে সমান হাফ এম ইন্টু 2as লিখতে পারি, দ্যাট মিনসmas। তাহলে আমার ই কেটা হচ্ছেmas। সবই ঠিক আছে, এম ঠিক আছে, এ অ্যাক্সিলারেশন মানে জি, ধরে নাও জি। এই ক্ষেত্রে এসটা কত, অর্থাৎ সরণ হইতে এই এসটা কত? আমি বিভব শক্তির ক্ষেত্রে mgs যে ছিল, এই এসটা আমি নিছি কোনটা? এটা এক্স। দ্যাট মিনস কতটুকু উপরে ছিল, তাই না? বিভব শক্তির ক্ষেত্রে। আর গতি শক্তির ক্ষেত্রে হিসাব করবা কতটুকু ডিস্টেন্স পার হয়ে আসছে, কতটুকু ডিস্টেন্স পার হয়ে আসছে। দ্যাট মিনস এই ক্ষেত্রে আমার এসটা হবে হচ্ছে এইটুকু, এইটুকু পার হয়ে আসছে না? তার মানে পুরোটা হচ্ছে এইচ আর এইটুকু হচ্ছে এক্স। তাহলে আমার এইটুকু হচ্ছে এইচ মাইনাস এক্স। এটা বুঝছো কিনা ওভারঅল? ভাইয়া। जी भैया। মানে जी भैया। একটা বস্তু, আমি যদি এ পয়েন্টে তোমার একটা বিভব শক্তি বের করতে বলি, তাহলে মাটি থেকে কতটুকু উপরে আছে, এইটা হচ্ছে আমার বিভব শক্তির সরণ। আর
গতিশক্তি সরণটা হলো উপর থেকে কতটুকু পড়ে আসছে, এটা হচ্ছে আমার গতিশক্তি সরণ। এই জায়গাটাই তোমরা বারবার গোলায় ফেলো, কনফিউজ হয়ে যাও, কারণ তোমাকে বিভিন্নভাবে কনফিউজ করা যায়। তোমাকে এই ডিসটেন্সটা দিয়ে দিতে পারে 5 মিটার, এটা দিয়ে দিতে পারে 3 মিটার, অথবা এটা 10 মিটার দিয়ে এটা দিয়ে দিল, এটা দিল না, বা এটা দিল, এটা দিল না। যখন তোমরা মানটা বসাইতে ভুল করে ফেলো, এবং খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে ওই মানটা বসাইলে যে উত্তরটা আসবে ওই উত্তরটা অপশনে দেওয়া থাকে প্রথম দিকে। তো এটা কনফিউজ হয়। আশা করি এখন ক্লিয়ার, কেউ এই জায়গাগুলো ভুল করবা না। ওকে, তো শক্তির ক্ষেত্রে তাহলে আমাদের মাত্রা, এই টার্মগুলো আমাদের ক্লিয়ার হলো, প্রকারভেদ ক্লিয়ার হলো। নেক্সট আসে হচ্ছে আমাদের ক্ষমতা। আচ্ছা, ক্ষমতা মিন্স হচ্ছে একক সময়ে কতটুকু কাজ করতে পারতেছে, কাজ করার হার। হ্যাঁ, যেমন মানে এই ক্ষমতা মানে শেখ হাসিনার ক্ষমতা, বিল গেটসের ক্ষমতা, বা জো বাইডেনের ওই পাওয়ারটা না। 1 সেকেন্ডে কে কতটুকু কাজ করতে পারে। তুমি মনে করো 1 সেকেন্ডে 5টা ইট নিচ থেকে উপরে তুলতে পারো। এখন মনে করো জন সিনা 1 সেকেন্ডে 50টা ইট তুলতে পারে। দীপিকা মনে করো 1 সেকেন্ডে 2টা ইট তুলতে পারে। তাহলে সবচেয়ে বেশি পাওয়ার জন সিনার, দেন তারপরে পাওয়ার হচ্ছে তোমার, আর তোমার থেকে কম পাওয়ার হচ্ছে দীপিকার, চিকন মানুষ। আচ্ছা, তো ক্ষমতা, দ্যাট মিনস ক্ষমতা হচ্ছে কাজ করার হার প্রতি সেকেন্ডে, W/T। কিভাবে? টি সেকেন্ডে ডাব্লু কাজ করে, তাহলে 1 সেকেন্ডে কত, W/T, এই আর কি। এইটা হচ্ছে আমার ক্ষমতা। এখন খেয়াল করো ক্ষমতার একক, ক্ষমতার একক কি কি। প্রথমটা হচ্ছে ওয়াট, এটা আমরা মেইনলি ইউজ করি। ওয়াট ছাড়া আরেকটা আছে হচ্ছে এইচপি, এটা তো ক্ষমতা এক্সপ্রেস করা হয়। তো এইচপিটা খেয়াল রাখবা, 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। ঠিক আছে? আচ্ছা, এখন খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে এই দুইটা তো জানো, অপশনে দেখবা এই দুইটা এইচপিও নাই, ওয়াটও দেওয়া নাই। তাহলে ক্ষমতার একক আর কি হইতে পারে? কাজের একক কি কি ছিল ভাইবা দেখো। ছিল হচ্ছে জুল, তারপরে ছিল নিউটন মিটার, তারপরে ছিল হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, তাই না? এটা ছিল না কাজের একক? তাহলে একইভাবে ক্ষমতার একক হচ্ছে কি, জুল বাই হচ্ছে টাইমের একক সেকেন্ড, দ্যাট মিনস জুল পার সেকেন্ড। বুঝছো নাকি বুঝো নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া এককগুলো বুঝছি। খেয়াল করবা, আমি কিন্তু বারবার বলতেছি অপশনে একক নিয়ে খুবই ঝামেলা হবে, কোশ্চেন কিন্তু করবে। তাহলে তুমি ওয়াট জানতা, এইচপি জানতা, বললো নিচের কোনটি ক্ষমতার একক, তুমি তো খুব মানে এত সহজ প্রশ্ন করে ঢাকা ভার্সিটি। অপশনে গিয়ে দেখলা আছে জুল সেকেন্ড স্কয়ার, আছে জুল পার সেকেন্ড, তারপর মনে করো অপশন আরো দেওয়া আছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, এরকম। তুমি তো ওয়াট আর এইচপি খুঁজে পাবা না। ওকে, তাহলে ক্ষমতার একক গুলো কি কি? ওয়াট একটা একক, এইচপি একটা একক, জুল পার সেকেন্ড একটা একক, আরো আছে। আমি যদি পি সমান এই যে নিউটন মিটারকে নিয়ে কাজ করি, তার মানে নিউটন মিটার নিচে হচ্ছে সেকেন্ড, তাহলে আমার নিউটন মিটার পার সেকেন্ড এটাও একটা একক। অপশনে যদি এইটা দেয়, তোমরা যদি এটা না জানো, জীবনে আমার মনে হয় না কেউ দাগায় আসবে। হয় বলবো প্রশ্ন ভুল আসছে, নাইলে বলবো যে আউট অফ সিলেবাস। কিন্তু দেখো তোমার পড়া থেকে কিন্তু দিছে। তো ইজি চ্যাপ্টার গুলা মার্ক তোলা ইজি, বাট পয়েন্ট গুলো তোমার বুঝতে হবে। তাহলে নিউটন পার সেকেন্ডও ক্ষমতার একটা একক। তাহলে কয়টা একক পাইছি বলো? একটা একক ওয়াট, সরি, একটা একক পাইছি হচ্ছে ওয়াট, এইচপি পাইছি 2টা, জুল পার সেকেন্ড পাইছি হচ্ছে 3টা, নিউটন মিটার পার সেকেন্ড পাইছি 4টা, আরো একটা এটা। অর্থাৎ আমার পি সমান কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এটাকে যদি সেকেন্ড দিয়ে ভাগ করো তাহলে কেজি মিটার স্কয়ার হচ্ছে মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব। এইটাও আমার একটা ক্ষমতার একক, দ্যাট মিনস 5টা। তাহলে ক্ষমতার 5টা একক, আশা করি ভুলবা না কেউ। এখন ক্ষমতার মাত্রাটা কি? ক্ষমতার মাত্রাটা হচ্ছে এখান থেকে করলেই হয়ে যায়। তার মানে হচ্ছে এম এল ইনভার্স টু টি ইনভার্স 3।
মনে থাকবে? ক্লিয়ার কিনা সবার কাছে? জি এখন ক্ষমতা যদি শেষ হয়, নেক্সট আসা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা কর্মদক্ষতা মানে হচ্ছে একজন কত ভালো ইফেক্টিভলি কাজ করতে পারে। অর্থাৎ মনে করো তুমি তো কাজ করবা, তুমি একজন শ্রমিক, ধরে নাও। তো তোমাকে মনে করো তোমার তো একটা ইনপুট আছে, অর্থাৎ কাঁচামাল বা খাবার আছে, তোমাকে র ম্যাটেরিয়াল খাবার দিতে হবে। তো মনে করো তোমাকে আমি প্রতিদিন, তোমাকে না, তোমরা কাজ করবা না, যাই হোক তোমরা দেশের বড় বড় পজিশনে থাকবা সেটাই চাই। মনে করো যে হচ্ছে কোন একজন ওয়ার্কার আমার বাসায় কাজ করতেছে, তাকে হচ্ছে আমি প্রতিদিন 100 টাকার খাবার খাওয়াচ্ছি এবং সে আমার কাজ করে দিচ্ছে 80 টাকা। তাহলে তারটা বেশি, সে কি বেশি দক্ষতা সম্পন্ন, কর্মদক্ষতা সম্পন্ন, নাকি একজনকে আমি 100 টাকার খাবার খাওয়াচ্ছি, সে আমাকে 90 টাকার কাজ করে দিচ্ছে? ডেফিনেটলি এর দক্ষতাটা বেশি, কর্মদক্ষতাটা। অর্থাৎ এই ব্যাপারটাই, তুমি কতটুকু ইনপুট দিলা আর কতটুকু আউটপুট পাইলা, এটার রেশিওটা করলে আমরা কর্মদক্ষতা পাই। কর্মদক্ষতাকে আমরা ইটা দিয়ে এক্সপ্রেস করি, গ্রিক ওয়ার্ড। কর্মদক্ষতা হচ্ছে তোমার ইটা সমান, খুব সহজে মনে রাখবা, তোমার আউটপুট বাই ইনপুট, এবং এটাকে পার্সেন্টেজে এক্সপ্রেস করা হয় ইনটু 100। আচ্ছা, আউটপুট ইনপুট কেন লিখলাম? তোমাদের বইয়ে দেখবা যে প্রদত্ত শক্তি এরকম আছে। প্রদত্ত শক্তি মানে কি? কতটুকু তুমি দিছো ইনপুট, আর লব্ধ শক্তি কতটুকু পাইছো আউটপুট, একই কথা। এটা হইতে পারে কৃত কাজ বা হচ্ছে প্রদত্ত কাজ। হ্যাঁ, তো বিভিন্ন ভাবে এটা এক্সপ্রেস করা যাইতে পারে। তো আমার কাছে সবচেয়ে বেস্ট যেটা মনে হয়, এইসব টার্ম বাংলা টার্ম মনে রাখাটা, তুমি সহজে মনে রাখবা কতটুকু দিছো আর কতটুকু পাইছো। এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবার কাছে? জি ভাইয়া। জি ভাইয়া। এখন এটা গেল হচ্ছে একদম মানে বাচ্চা লেভেলের কনসেপ্ট। বাচ্চা মানে যে এটারে ফেলে দিব ব্যাপারটা এমন না, এখান থেকে কোশ্চেন থাকবে, সহজ প্রশ্ন এখান থেকে থাকবে, বাট এটা ছাড়াও কিছু ক্রিটিক্যাল কোশ্চেন আসতে পারে, সেটাতে আমি চাচ্ছি। যেমন তোমাকে বলতে পারে মনে করো একটা ইটের হাইট হচ্ছে 2 মিটার, ঠিক আছে? তো বললো যে এরকম একটার উপর একটা ইট বসায়ে 50টা ইট বসাইতে কতটুকু কাজ করতে হবে? ভালো করে বুঝো, একটা ইটের হাইট হচ্ছে 2 মিটার, এরকম ভাবে তুমি 50টা ইট বসাবা, তাহলে কতটুকু কাজ করতে হবে? খুব সিম্পল একটা প্রশ্ন, কিভাবে করবা? এনিবডি? ইটের এই অঙ্কগুলো আসে। দেখো, এটা একমাত্র করা যায় হচ্ছে, তুমি কিভাবে করবা? এই ইটটা বসাইতে তোমার কোনো কাজই হয় না। এটা যদি মাটি হয়, প্রথম ইট বসাইতে কোনো কাজ করতে হবে। দ্বিতীয় ইটটা যখন বসাবা, তখন তোমাকে এইটুকু উপরে ইট তুলতে হয়েছে, তাই না? তার মানে mg ইন্টু 2, এইটুকু কাজ তোমাকে করতে হয়েছে। 3 নাম্বার ইটটা যখন বসাবা, তখন তোমাকে এইটুকু কাজ করতে হবে, তার মানে 2 আর 2 4, তার মানে এটার সাথে হচ্ছে mg ইন্টু 4। তারপরটা যখন বসাবা, তখন তোমাকে এই পর্যন্ত কাজ করতে হবে, এই পর্যন্ত, মানে 6। বুঝতেছো কি বিষয়টা? জি ভাইয়া। তো এখন এইভাবে 50টা ইট কি তুমি বসাবা? দিন শেষে দেখা যাবে যে ইটি বসায় আসছো, পরীক্ষায় আর মার্ক পাওয়া হবে না। তো মনে রাখো, এরকম কেসে শর্টকাট সিস্টেম হচ্ছে NC2। এন হচ্ছে কয়টা ইট বসাবা, সেটা দিয়ে দিলে হয়ে যায়, ঠিক আছে? NC2, এটা সম্ভবত তোমাদের বইয়ে লেকচার শিটে দেয়া আছে, আমি যদি দেখাই এখান থেকে। আচ্ছা, তো তোমাদের এখানে কি আছে? আচ্ছা, ইটেরটা যদি নাও দেওয়া থাকে তোমরা লিখে রাখো NC2, এটা মনে রাখবা। NC2, এন হচ্ছে কয়টা ইট বসাবা। এখন আমি আসি চ্যাপ্টারে। এখানে এই ফর্মুলাটা দিয়ে খুব ম্যাথ আসে।
একটু ভালো করে এগুলো এখন খেয়াল করবা, আমি ফিনিশিং গুলো বলে দিচ্ছি। মানে এখন রিটেনের জন্য ম্যাথ গুলো কিভাবে আসবে বা বড় বড় ম্যাথ গুলো কিভাবে আসবে, থিওরিটা বলা শেষ। তো এই ক্ষমতার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তোমাকে বলে দিবে 50 নিউটন বল প্রয়োগে একটা বস্তুর বেগ 30 মিটার পার সেকেন্ড হলো, তাহলে ক্ষমতা কত? যে যন্ত্রটা বল প্রয়োগ করছে তার ক্ষমতা কত? তুমি তো খুঁজে পাবা না যে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ডাব্লিউ দেওয়া নাই, টিও দেওয়া নাই, কোনোভাবে মিলাইতে পারবা না। বাট একটু খেয়াল করলেই পাবা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ডাব্লিউ ইকুয়াল টু এম এ বাই হচ্ছে টি। ওকে, আচ্ছা এখন আসো, সরি সরি সরি, ডাব্লিউ ইকুয়াল টু এম এ না, তো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, একটু ভুল বলে ফেলছি। আচ্ছা খেয়াল করো, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস বাই টি। তো এখানে যদি তুমি খেয়াল করো এফ থাকলো আর এটাকে আমি এস বাই টি লিখতে পারি, দ্যাট মিনস এফ আর এস বাই টি মানে কি ভি না? সো পি ইকুয়াল টু কিন্তু এফ ভি। এটা দিয়ে অনেক অঙ্ক থাকে, মনে থাকবে? জি ভাইয়া। जी भैया। আচ্ছা এখন আসো, এরপরে তোমার হচ্ছে এই ফর্মুলা গুলো তোমরা জানবা। এটা হচ্ছে ইটার ফর্মুলা দেয়া কর্মদক্ষতা, এগুলো এগুলো আসলে এক্সেস ফর্মুলা, এগুলো নিয়ে মাথায় পেইন নেওয়ার দরকার নাই আমি মনে করি। অলরেডি যে কনসেপ্ট জানো অঙ্ক অনুযায়ী সেগুলো দিলেই হবে। আর তারপর কেউ যদি মনে রাখতে চাও কোনো সমস্যা নাই। ক্ষমতার ক্ষেত্রে দুইটা ক্ষমতার অনুপাত দিছে, তো তুমি নর্মালি দুইটা ক্ষমতার অনুপাত বের করতেই পারবা। পি ওয়ান জানো, পি টু জানো, অনুপাত করলে দেখবে এটাই আছে। সো এগুলা এক্সেস পেইন নেওয়ার দরকার নেই। আচ্ছা এরপরে আসো হচ্ছে তোমার এই যে কিছু শর্টকাট আছে, সেই শর্টকাটটা লাগবে। অভিকর্ষ টানে কোনো বস্তু যদি পড়ে উপর থেকে, তাইলে টি-তম সেকেন্ডে কতটুকু সে শক্তি হারাইলো বা অর্জন করলো, সেটার মান হচ্ছে ডাইরেক্ট তুমি বসাই দিলে হবে। অর্থাৎ আমি যদি বলি যে উপর থেকে একটা বস্তুকে ফেলে দিলাম, 5 সেকেন্ড পরে এটা কতটুকু শক্তি অর্জন করলো বা কতটুকু শক্তি হারাইলো, ডেফিনেটলি হারাবে, কারণ এখানে শক্তি অনেক বেশি ছিল, পড়তে পড়তে শক্তি হারাচ্ছে। তাহলে সেই মানটা জাস্ট শুধু তুমি 5 সেকেন্ড বলছি, পঞ্চম সেকেন্ড, টি এর মানটা 5 বসাই দিলেই হবে। ঠিক আছে, শর্টকাট। আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? আশা করি এই পর্যন্ত সবাই বুঝছো। ওকে, আচ্ছা এইখানে হচ্ছে দেখো তোমাদের এই যে ইটের যে ফর্মুলাটা এরা এইভাবে দিচ্ছে, হ্যাঁ, তো এইভাবে হচ্ছে করা লাগে না, তুমি নরমালি NC2 দিয়ে করবা, NC2 দিয়ে MgH, ওই NC2 টাই আর কি এইভাবে করছে এরা। হ্যাঁ, তো তুমি নরমালি NC2 দিয়ে ওই যে কম্বিনেশন পারমিউটেশন করাইছি, NC2 MgH, এটা দিলে ইটের ম্যাথ হয়ে যাবে। আচ্ছা এরপর আসো হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে আহ তোমার হচ্ছে এই যে রুট ওভার টি সমান সমান রুট 2 পাই রুট ওভার এল বাই জি আছে। তো এখান থেকে যদি তুমি এটারে আবার লেখা যায় 2 পাই রুট ওভার এম বাই কে, এগুলো সবগুলো ফর্মুলা, এটা 8-9 চ্যাপ্টারে যখন যাবা তখন পাবা। তো এটাকে তুমি ডান বাম করে নিলে এই ফর্মুলা গুলো আসবে। আর এটা দরকার হয় না, এটা তোমাদের আগের বইয়ের ফর্মুলা, আশা করি এটা লাগবে না। আমি যেগুলো লাগে আমি সেগুলো বলে দিচ্ছি, হ্যাঁ এগুলো একটু মার্ক করে নিও কাইন্ডলি। আচ্ছা এখন আসো সবচেয়ে বেশি আরেকটা যেটা লাগবে, আমি অলরেডি বলছি যে কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন, কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, পরিবর্তন অর্থাৎ ডাব্লিউ সমান হচ্ছে ডেল ই, ই কে, অর্থাৎ E2 মাইনাস E1। তাহলে দেখো E2 মাইনাস E1 মানে কি, E1 মানে কি আমরা কি জানি, হাফ mv স্কয়ার জানি, অথবা স্প্রিং এর ক্ষেত্রে হাফ kx স্কয়ার জানি। সো একইভাবে আমার এই যে এটা আসে গতিশক্তির পরিবর্তন। এই পর্যন্ত বুঝছো কিনা? जी भैया। ভাইয়া। আচ্ছা তো এটা যদি বুঝো আমি তাহলে এর পরের টপিকটাতে চলে যাই। এই 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 ফর্মুলাটা দিয়ে কিন্তু অনেক ম্যাথ আসবে, আমি এখন আপাতত দেখাচ্ছি না, আমি যখন কোশ্চেনে যাবো একবারে তখন দেখবো, কনসেপ্ট গুলো একটু শেষ করে নিই। আচ্ছা দেন আসা হচ্ছে সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল। যে বলটা দিয়ে পুরো একটা চক্র সম্পন্ন করলে কাজটা তোমার জিরো হয় সেটা হচ্ছে সংরক্ষণশীল,
যেমন তুমি এখান থেকে বল উপরে মারলা, মনে করো 10 জুল কাজ করতে হয়েছে, উপর থেকে বল পড়লো 10 জুল, তাহলে এটা প্লাস বা এটা মাইনাস এটা প্লাস, ওভারঅল কৃত কাজ হচ্ছে 0। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস কিছুটা শক্তি আমাদের ওয়েস্ট হয়ে যাবে। তুমি খেয়াল করো, একটা বস্তু নিচে যদি এসে মাটিতে বাড়ি খায়, শব্দ হবে, তারপরে মাটিতে কিছুটা শক্তি শোষণ হবে, সো 100% আমরা ব্যাক পাবো না। তার মানে এখান থেকে যদি আমি একটা বস্তুকে এখানে মারি, তোমার মনে করো 10 জুলে, এটা পরের বার একটা বল বাউন্স খেয়ে কিন্তু ঠিক এই পর্যন্ত উঠবে না, একটু কম উঠবে, এই পর্যন্ত উঠবে। অর্থাৎ মোস্ট অফ দ্য কেসেস আমাদের বলগুলো হচ্ছে অসংরক্ষণশীল, মানে কৃতকাজটা শূন্য হয় না। যেমন এটা মনে করো 10 আর এটা হচ্ছে 9, তাহলে তো কৃতকাজ শূন্য হইল না। আচ্ছা, এখন আসো নেক্সট আমরা শর্টকাটে যাব। ওই যে বন্দুক আর বুলেটের অনেক অঙ্ক করছো না, যে কয়টা তক্তা ভেদ করতে পারবে বা কি বৃত্তান্ত এরকম, তো সবসময় মনে রাখবা খুব ইজি কথা, যে তুমি বেগ যত গুণ করবা, মানে বেগের স্কোয়ার হচ্ছে তক্তার সংখ্যা, এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। দ্যাট মিনস ভি স্কোয়ার সমান হচ্ছে এন। তাহলে আমি যদি বলি একটা বস্তুর বেগ 30 মিটার বা একটা গুলির বেগ 30 মিটার পার সেকেন্ড থাকলে এটা 5টা তক্তা ভেদ করে, 60 মিটার পার সেকেন্ড হলে কয়টা তক্তা ভেদ করবে? খুবই সিম্পল, v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার সমান n1 স্কোয়ার বাই n2 স্কোয়ার। বুঝতে পারছো কি? দেখি বুঝো নাই। ভাইয়া আবার একটু বলেন। একটা মানে আমাদের মেন ফর্মুলা হচ্ছে বেগের বর্গ, যে কোনো গুলি বন্দুক বা কিছু বেগের বর্গ হচ্ছে কয়টা তক্তা ভেদ করবে তার সমান, এটা হচ্ছে ফর্মুলা। তো আমি একটা অঙ্ক বলছি যে একটা গুলি যদি 30 মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করা হয়, মানে ছোড়া হয়, তাহলে সেটা 5টা তক্তা ভেদ করতে পারে। তাহলে যদি 60 মিটার পার সেকেন্ড অর্থাৎ ডাবল স্পিডে যদি আমি গুলিটা নিক্ষেপ করি, তাহলে কয়টা তক্তা ভেদ করতে পারবে? অনেকে বলে দিবা 30 মিটারে 5টা, তাহলে 60 দিলে হচ্ছে 10টা। ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটাই যে তোমাদেরকে আমি অনুপাতের ফর্মুলা দেখাইছি ওইভাবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু যদি এন হয়, তার মানে কি v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার সমান n1 বাই n2। ও আমি এখানে স্কোয়ার দিছিলাম, সরি n1 বাই হচ্ছে n2। তো এখন তোমার v1 কত 30, v1, v2 কত 60, v2, n1 কত 5, n2 বের করবা, পারবা না? জি পারবো। জি পারবো। এবং এই ম্যাথ গুলো কিন্তু আসে, এগুলো ইয়ে তোমার হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার ফর্মুলা গুলো দিয়ে করা যায়, বাট ওগুলো বড় হয়ে যায়, আমাদের কাছে তো এত সময় থাকবে না, আমাদেরকে খুব শর্ট টাইমে আনসার করতে হবে। আচ্ছা, এবং তোমাদের জন্য একটা কথা বলবো, যে যেহেতু তোমাদের অনেক ছাড় দেওয়া হচ্ছে, মানে শিক্ষামন্ত্রী থেকে বলো বা ইয়ে বলো, সিলেবাস কমায় দেওয়া হলো, তারপর হচ্ছে পরীক্ষাতেও সব দেওয়া হলো না, তোমরা কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করবা। কারণ আসলে উপায় নাই, আমাদের স্টুডেন্ট মনে করো আমাদের নিতে হবে 1,500 সাপোজ ঢাকা ভার্সিটিতে, তো তোমার 1 লাখ পরীক্ষা দিবে, আলটিমেটলি আমাদেরকে মানে 98,500 জনকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দিবে? তো বাদ দেওয়ার ক্ষেত্রে কিন্তু তোমার মানে একটু হার্ড কোশ্চেন না করলে তো সবাই একই মার্ক পেয়ে যাবে। সো একটু সিরিয়াস হবা, যে চ্যাপ্টার গুলো খুব ডিপ থেকে জানবা। অলরেডি দেখো আমি তোমাদের কাছে একক নিয়ে যেগুলো বলছি, আশা করি অনেক কিছুই দেখছো যে প্যাচ কিভাবে দেওয়া যায়। আচ্ছা, তাহলে এটা জানলে মোটামুটি আমাদের হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে এই প্যাটার্নটা বুঝো। একটু আগে আমি বলছি একটা বস্তু মনে করো এই পয়েন্টে আছে, তাইলে গতি শক্তির ক্ষেত্রে কতটুকু ডিস্টেন্স? এইটুকু। আর বিভব শক্তির ক্ষেত্রে এইটুকু। বুঝাইছিলাম, মনে আছে? জি। আচ্ছা, এই প্যাটার্নটা কেন মনে রাখবা এটা দেখাচ্ছি। এটা দিয়ে আমাদের শর্টকাট আছে। তোমাকে প্রচুর প্রশ্নে বলবে যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 5 গুণ হবে, এরকম বলবে। তো তখন তুমি কি করবা? বিভব শক্তি বের করবা ইপি সমান mgh, গতিশক্তি বের করবা হাফ mv স্কয়ার। এবার বিভব শক্তি গতিশক্তির 5 গুণ, তার মানে mgh সমান 5 ইনটু হাফ mv স্কয়ার। এবার এখান থেকে ক্যালকুলেট করে তুমি h বের করবা, অনেক লেন্দি প্রসেস। এই এত সময় আমাদের কাছে নাই, এই জন্য একটু শর্টকাটটা মনে রাখবা।
আমি শর্টকাটটা দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমার স্থিতিশক্তির গুণ যদি বলে, মানে স্থিতিশক্তি n গুণ, অর্থাৎ স্থিতিশক্তি n গুণ গতিশক্তির, এই কথাটা যদি বলে এটা 1 গুণ 2 গুণ 5 গুণ, তাহলে জাস্ট এই ফর্মুলাটা বসাই দিই, একই ফর্মুলা, খেয়াল করো। আর যদি বলে যে গতিশক্তি, গতিশক্তি হচ্ছে স্থিতিশক্তির n গুণ, তখন এই ফর্মুলাটা বসাই দিই। ফর্মুলার মধ্যে কোনোই পেইন নাই, আমি বুঝাই দিচ্ছি। তোমার মেন ফর্মুলাটা হচ্ছে যে NH বা h/n+1, ঠিক আছে? h/n+1 যখন হচ্ছে তোমার ইয়ের ক্ষেত্রে বলবে, স্থিতিশক্তির ক্ষেত্রে বলবে, তখন শুধু একটা n ইনক্লুড করবে। আর h কোনটা তোমাদেরকে দেখাইছি, h হচ্ছে টোটাল হাইট, আর x হচ্ছে নিচের থেকে কতটুকু হাইট, ঠিক আছে? মনে থাকবে? জি ভাইয়া। তো এই দুইটা ফর্মুলা মনে রাখলে হচ্ছে, এগুলোর দরকার নাই। আশা করি বুঝছো। এইখান থেকেই এটা আসছে, এই ফর্মুলাটা এখান থেকে আসছে। সো এই দুইটা মনে রাখলে তোমার হচ্ছে। কারণ গতিশক্তি বিভব শক্তি সমান হলে n মানে কত, n মানে 1 বসাই দিবা, তাইলেই হয়ে যাচ্ছে। সমান হওয়া মানে n = 1 বসাও, 1 * h বাই হচ্ছে 1 + 1, দেখো x সমান h/2 আসে, এইটাই চলে আসে যেটা ছিল। সো আমার কথা হচ্ছে এক্সেস ফর্মুলা মুখস্থ করে মাথায় পেইন দিবা না। একটা ফর্মুলা মনে রেখে যদি আমার 4টা ফর্মুলার কাজ হয়, তাহলে আমি ওইটাই মনে রাখবো। আচ্ছা, তাহলে আমাদের গতিশক্তি বিভব শক্তির এই প্যাটার্নটুকু আশা করি ক্লিয়ার সবার কাছে। ওকে, নেক্সট আসো হচ্ছে, আর এখানে হচ্ছে তেমন ম্যাথ নাই। লাস্ট আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে পানি নিষ্কাশনের ক্ষেত্রে, কুয়া। এইটা তোমরা খুব ভুল করো এবং এখান থেকে কোশ্চেন দেয়, খুবই ভুল করো তোমরা। এই জায়গাটা কেন ভুল করো আমি জানি না, এবং এখান থেকে হচ্ছে তোমার কোশ্চেন দেয়। তো সেটা হচ্ছে, আচ্ছা তার আগে তোমাদের একটা এক্সাম্পল দেখাই। একটা রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে যদি গুলির বেগ 3 গুণ করা হয়। তাহলে আমরা কি জানি, v² = n না? গুলির বেগ কত করছে? 3 গুণ করছে, তাহলে 3 3 গুণ। তার মানে n হচ্ছে 9, একবারে বের হয়ে আসে। বুঝছো? অথচ এই অঙ্কগুলো তোমরা যে v বের করে v² = v² + 2s বড় বড় ভাবে করতে, আর যারা শর্টকাট জানতো তারা তো ভালোই। ওকে, নেক্সট আসো, যেটা বলতেছিলাম যে তোমার কুয়ার ক্ষেত্রে বা পানি নিষ্কাশনের ক্ষেত্রে। তো তোমরা প্রায় দেখবা, আমি যদি বলি, খেয়াল করো, এটা একটা কুয়া, কুয়া ভর্তি পানি আছে। দেখো কয়ভাবে কোশ্চেন পেঁচানো যায়। নাম্বার 1, কুয়াটার হাইট মনে করো হচ্ছে 10 মিটার। আমি বললাম সম্পূর্ণ কুয়াটা খালি করতে কৃত কাজ। সো ইজিলি তোমরা করবা W = mgh। আমার কোশ্চেন হচ্ছে h এর মানটা কত সম্পূর্ণ কুয়া খালি করতে গেলে? কেউ বলতে পারবা? এখানে তোমরা দেখবা h/2 আছে, h/4 আছে, 3h/4 আছে, এক একটার ক্ষেত্রে এক একটা, টু মাচ কনফিউজিং। তো তোমাদের কাছে অনেক স্ট্রেঞ্জ লাগতে পারে, আমি একটু ব্যাপারটা বুঝাই। এটা একটা কুয়া, কুয়া ভর্তি পানি, কুয়াটার হাইট হচ্ছে মনে করো h। তো আমি কি বলছি, পুরা কুয়া খালি করবা। একটু খেয়াল করে দেখো, খালি করা মানে কি, এখান থেকে পানি ফেলে দিবা, তাই না? মানে পাইপ দিয়ে নিষ্কাশন করে নিয়ে আসবা। তো আমি ধরে নিলাম এখান থেকে তুমি নিষ্কাশন শুরু করলা, অথবা এখান থেকেই শুরু করলাম, যেখান থেকে করো। তো তাইলে এইখানে যে পানিগুলো আছে এদের জন্য সরণ কত? 0 না? এদের জন্য সরণ, এদের জন্য কি কোনো কাজ করা লাগতেছে? জাস্ট এমনিই পড়ে যাবে। এর নিচে মনে করো 1 মিটার নিচে যারা আছে, এই জায়গায় যে পানিগুলো আছে, তাদের জন্য সরণ কত? এই 1 মিটার না? তার নিচে যে পানিগুলো আছে তার জন্য সরণ কত? এই 2 মিটার না? তার নিচে মনে করো এটার জন্য 3 মিটার। এইভাবে এরকম করে করে এইখানে যারা আছে এদের জন্য হচ্ছে 10 মিটার। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো না?
একটু কাইন্ডলি রেসপন্স করো, তোমরা কি বুঝতে পারতেছো কথাটা? জি ভাইয়া। জি ভাইয়া। তো তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা সরণ। তাহলে আমাকে যদি কৃত কাজ বের করতে হয় প্রত্যেকটা পয়েন্টের জন্য বা প্রত্যেকটা জায়গার জন্য বের করতে হবে, এত তো বের করা সম্ভব না। এই জন্য আমরা যে কাজটা করি, আমরা অ্যাভারেজ করি, গড় করি, হাইটের গড়। হাইটের গড়টা কিভাবে? খুবই ইজি একটা ব্যাপার। তুমি কতটুকু খালি করতেছো ভালো করে বুঝবা, কতটুকু খালি করতেছো, এটা হচ্ছে আমার কাজ। কতটুকু খালি করতেছো বলতে, তুমি খালি করতেছো মনে করো এইচ, এই পুরাটা পানি দিয়ে ভরা। তাহলে তুমি এখন পুরো ভরা আছে, অর্থাৎ এইখান থেকে আর টোটাল খালি করবা, টোটাল খালি করে ফেলবা মানে এই পর্যন্ত নামবা, অর্থাৎ এই। তার মানে এইখানের পানিগুলোর জন্য তোমার সরণ হচ্ছে এইচ, আর এখানের পানিগুলোর জন্য সরণ হচ্ছে 0। তাহলে অ্যাভারেজ হাইট, হাইট কত? অ্যাভারেজ এটা না? বুঝছো নাকি বুঝো নাই? জি ভাইয়া, বুঝতে পারছেন। তাইলে আমরা যখন সম্পূর্ণ কুয়া খালি করব, সম্পূর্ণ কুয়া খালি করলে আমার কৃতকাজটা হবে mgh/2। এখন দেখো কত ভাবে পেঁচানো যায়। কুয়া ভর্তি পানি, এটা হচ্ছে এইচ। তোমাকে বললো অর্ধেক কুয়া খালি করবা, অর্ধেক, তার মানে হাফ খালি করবা, হাফ। হাফ খালি করতে বলবো। তাইলে কি হবে আমি বলছি, কোথা থেকে শুরু করতেছো আর কোথায় এসে থামতেছো, এটা হলো বিষয়। তাহলে আমরা নিষ্কাশন শুরু করবো এই জায়গা থেকে, আর থামবো হচ্ছে এই জায়গায় এসে। তাহলে এইখানের পানির জন্য সরণ 0, আর এইখানের পানির জন্য সরণ হচ্ছে h/2। তাহলে আমার এইচটা হবে হচ্ছে 0 প্লাস h/2/2 এভারেজ। তার মানে যদি তুমি করো কত আসে, h/4। তাহলে যখন পুরো ভর্তি কুয়াটা আমি নিষ্কাশন করব তখন আমার কৃত কাজ হচ্ছে mgh/4। বুঝতেছো কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। এখন আসো, যদি আরেকটু পেঁচায় বলে যে কুয়াতে পানি ছিল অর্ধেক, কুয়াতেই পানি ছিল হচ্ছে অর্ধেক, এই পর্যন্ত পানি ছিল, ঠিক আছে, টোটাল হচ্ছে এইচ উচ্চতা। তো আমি বললাম যে এবার হচ্ছে তুমি সম্পূর্ণ কুয়া খালি করবা, সম্পূর্ণ কুয়া খালি করবা। তাহলে কৃত কাজ করো। দেখো এখন আমি শুরু করবো এখান থেকে আর এই পর্যন্ত এসে থামবো। তাহলে এইখানের পানির জন্য সরণ কতটুকু হবে, h/2। আর h/2। এখানের পানিটুকুর জন্য সরণ হবে হচ্ছে h। তাইলে আমার এভারেজটা কত হবে, h/2 প্লাস h/2। দ্যাট মিনস 3h/4। তাহলে আমার w সমান হবে হচ্ছে mg 3h/4। বুঝছো নাকি বুঝো? বুঝছি। জি ভাইয়া। ক্লিয়ার? আশা করি এই টপিক নিয়ে আর তোমাদের ঝামেলা হওয়ার কথা না। যদি হয় সেটা তোমাদের দোষ, আমি কিছু জানি না। ওকে, তাহলে এখন খেয়াল করো, তোমার হচ্ছে কুয়ার যে ম্যাথটা আছে এটা একটু দেখো। এখানে যদি খেয়াল করো বলছে 15 ফিট, কুয়াটা হচ্ছে 15 ফিট, অর্ধেক পানি আছে। তার মানে ওই যে যা বললাম অর্ধেক পানি আছে, এই পর্যন্ত পানি আছে। সম্পূর্ণ পানি তুলতে তার মানে পুরো খালি করে ফেলবা, এখান থেকে শুরু করবা এখানে এসে থামবা। তাহলে এইখানের পানিগুলোর জন্য সরণ কত, হাফ, মানে 15 মিটারের 15 ফিটের হাফ হচ্ছে 7.5 ফিট। আর এইখানের জন্য নিষ্কাশন করতে হবে হচ্ছে টোটাল 15। তাহলে এভারেজ হচ্ছে 15 প্লাস 7.5/2। আর যদি আমি এইচ দিয়ে ইন্ডিকেট করি তাহলে এইটুকু হচ্ছে হাফ এইচ, মানে h/2, আর পরটা হচ্ছে h বাই হচ্ছে 2, তার মানে 3h/4। এই যে দেখো, বুঝছো কি? জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এরপরে আসো 3 নম্বরে আমাদের যেই তোমাদেরকে ইয়ের অঙ্ক করালাম, ইট, ইটের অঙ্ক দেখো নাম্বার 3। 5টি ঘন আকৃতির ব্লককে রাখলো কৃত কাজের পরিমাণ। তাহলে আয়তন যেহেতু দেয়া আছে তার মানে হচ্ছে তোমার L³ সমান হচ্ছে এটা, তাহলে L পেয়ে যাবে। একটা ইটের আসলে হাইট কত তুমি এটা পেয়ে যাবে, হাইট। দেন ওই যে যেটা বললাম NC2 mgh। n হচ্ছে কয়টা, কয়টা কয়টা হচ্ছে ইটকে তুলবে, 5টা।
তাহলে হচ্ছে 5 C2, m এর মান তোমার দেওয়া আছে 300 কেজি, g এর মান 9.8, আর h হচ্ছে যে যেটা পাবা h মানে l, অর্থাৎ একটা ইটের হাইট যেটুকু। পারবা না? জি ভাইয়া পারবো। Okay. তাহলে আশা করা যাচ্ছে যে এই পর্যন্ত তোমাদের আর ঝামেলা নাই। তাহলে মোটামুটি যেই কমপ্লেক্সিটি গুলো ছিল তোমরা এখন পারা উচিত। আর এখানে তেমন কোনো কমপ্লেক্স নাই, আর বাকি মোটামুটি সব যে টাইপ বললাম এর মধ্যেই। তোমরা যদি খেয়াল করো এই যে এই দেখো যে f ইকুয়াল টু p ইকুয়াল টু f ওই ফর্মুলার ম্যাপ। তো এখন আমরা দেখি যে কি টাইপের আসছে। এই দেখো এখানে কুয়া থেকে নিষ্কাশনের ক্ষেত্রে কিন্তু তোমার দেখো এক একটার ক্ষেত্রে এক এক ভ্যালু দেওয়া। তো এইটা তোমার আসলে মুখস্থ করে অনেকে। আমার মনে হয় এখন তোমাদের মুখস্থ করার দরকার নেই, যে হাফ খালি করতে গেলে 3/3h/4, ফুল খালি করতে গেলে এত, এত থাকলে এত, এরকম আমার মনে হয় মুখস্থ করার দরকার নেই। বেসিকটা বুঝছো, এখন আমার মনে হয় যে তোমরা পারবা। ওকে, দেন হচ্ছে p ইকুয়াল টু w/t, এই ম্যাথ গুলো তো পারবাই। আমি আর নিউ কোনো টাইপ থাকলে সেটা বলি। আচ্ছা, এখন দেখো যে আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোতে আসি, যেটা বললাম এতক্ষণ ধরে, পাম্পটির ক্ষমতা কত? ক্ষমতা মানে হচ্ছে w/t, তার মানে তোমাকে w বের করতে হবে। ওই w ইকুয়াল টু mgh, h-টা কত দিবা? পানি পূর্ণ কুয়া, আর পানি শূন্য করতেছো, তার মানে কত আসবে? h/2 আসবে। বুঝছো কিনা? বোঝা গেছে কি? জি ভাইয়া। তো তুমি যদি ওই কুয়ার প্যাটার্ন না বুঝো তাহলে দেখো তুমি প্রথমে এই ঢাবি 16-17 যে কোশ্চেন আসছে পারবা না। একইভাবে আহ লোকটির সর্বোচ্চ গতিশক্তি হাফ এমভি স্কয়ার। তারপর হচ্ছে এই যে দেখো গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, আমরা পড়ছিলাম গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে কি হয়? h/n+1। শর্টকাট বসা দাও, শেষ। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে তোমার সমবিভাজন, এটা তো থিওরিটিক্যাল। তারপরে হচ্ছে যদি খেয়াল করো যে কি পরিমাণ কাজ করবে, fs cos থিটা, f s থিটা। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? জি ভাইয়া। ওকে, সো আশা করতেছি যে এরপরে যে কোশ্চেন গুলো আছে মোটামুটি ওভারঅল এখন ঢাবির কোশ্চেন যেহেতু দেখতেছো সবই পারতেছো, আশা করি ভাইয়া ওগুলো। এখান থেকে 4 নাম্বারটা কিভাবে? 4, হ্যাঁ। একটি কণার স্বাধীনতার মাত্রা সংখ্যা 5 হলে কণাটি সমবিভাজন নীতি অনুযায়ী কণাটির মোট শক্তি কত? আচ্ছা, এটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল একটা কোশ্চেন। দেখবা যে স্বাধীনতার মাত্রা হচ্ছে আমাদের তোমার 3টা হইলে কত হয়, 5টা হইলে কত হয়, আর 2টা হইলে কত হয়। এটা অনেকটা 10 চ্যাপ্টারের কোশ্চেন, যে তোমার গ্যাস, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ওখানে দেখবা স্বাধীনতার মাত্রা আছে। স্বাধীনতার মাত্রাটা না বুঝলে এটা একটু টাফ। যেমন হচ্ছে 1 পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা হচ্ছে 1টা, 2 পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা হচ্ছে 3টা, আর বহু পরমাণু গ্যাস মানে 3-এর অধিক, মানে 2 বা 3-এর অধিক পরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হচ্ছে 5টা। তো এইটা হচ্ছে 5টা স্বাধীনতার মাত্রা বলছে, দ্যাট মিনস এটা বহু পরমাণু গ্যাস, অর্থাৎ 2-এর অধিক পরমাণু, যেমন ওজোন O3, অথবা হচ্ছে তোমার এরকম, মানে বা মনে করো কার্বন ডাই অক্সাইড, এরকম গ্যাসের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে স্বাধীনতার মাত্রাটার একটা মান দেওয়া আছে, ওটা হচ্ছে সম্ভবত 3kT/2, 3kT বা 5kT/2, আমার এক্সাক্ট মনে নাই। এটা থিওরিটিক্যাল কোশ্চেন, ওখানে একটু দেখলে পাবা। এটা কত নম্বর? 4 নম্বর না? 4-এর ডি, হ্যাঁ ঠিক আছে, যে 5kT/2, এটা হলো আনসার। 5টা স্বাধীনতার মাত্রা হলো 5kT/2, আর হচ্ছে কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, আর 3 স্বাধীনতার মাত্রা হলো হচ্ছে 3kT/2। বুঝছো? হ্যাঁ। জি ভাইয়া। স্বাধীনতার মাত্রাটা একটু দেখে ফেলবা, এখান থেকে কোশ্চেন থাকে, এটা হচ্ছে 10 চ্যাপ্টারে গেলে পাবা। ওকে, তো এরপরে দেখো ক্ষমতার মাত্রা। এই দেখো কত সিম্পল সিম্পল প্রশ্ন আসছে। ক্ষমতার মাত্রা, তারপর হচ্ছে গতিশক্তি বের করো। দেখছো, তার মানে ঢাবিতে অনেক বাচ্চা বাচ্চা প্রশ্ন দেয়, কিউট কিউট প্রশ্ন। তারপর হচ্ছে তোমার এত হলে ইঞ্জিনের ক্ষমতা কত, তারপর হচ্ছে স্বর্ণের মধ্যবর্তী কোণ W = Fs cos θ, গাড়িটির গতিশক্তি, এই দেখো গতিশক্তি দ্বিগুণ হবে কোন গতিতে চালালে, হ্যাঁ, পাম্পের ক্ষমতা কত, তারপর হচ্ছে গতিশক্তি কত, তারপর পাম্প কত ক্ষমতার পাম্প দরকার, পি চাইছে, তারপর বস্তুটির ভিতর দিয়ে যাওয়ার ফলে কি পরিমাণ শক্তি ব্যয় হলো, আমরা শক্তি চাইছি, দুইটা শক্তির ডিফারেন্স করবা।
কি পরিমাণ শক্তি ক্ষয়, মানে আগে কত শক্তি ছিল আর এখন কত শক্তি আছে, পার্থক্য করলেই হয়ে যাবে। তো আশা করতেছি এই চ্যাপ্টার নিয়ে এখন আর আমাদের ঝামেলা থাকার কথা না। তাহলে ক্লিয়ার কি এই পর্যন্ত সবার কাছে? একটু কাইন্ডলি রেসপন্স করো। জি ভাইয়া। তো আমি যদি আরেকবার মানে টোটালি বলি এই চ্যাপ্টারের টপিক গুলা। তো প্রথমত আমাদের হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা, কর্মদক্ষতা। এরা কাকে বলে? প্রকার, মাত্রা এবং এককগুলো, স্পেশালি এককগুলা। যেমন ক্ষমতার 5টা একক আমি দেখাইছি। তো এককগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, আর হচ্ছে এরপর আমাদের যেটা লাগবে যে তোমার হচ্ছে কুয়া থেকে উত্তোলনের ক্ষেত্রে কাজ, ইট দ্বারা কৃত কাজ, তারপরে হচ্ছে তোমার কুয়া থেকে উত্তোলনের ক্ষেত্রে কৃত কাজ, ইট দ্বারা কৃত কাজ, তারপরে পি ইকুয়াল টু ওই যে এফ ভি, এই ফর্মুলাটা এই রিলেটেড। আর হচ্ছে ও গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ বা 5 গুণ, তারপরে বিভব শক্তি গতিশক্তির কত গুণ এইটা, তারপর হচ্ছে কোথায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে বা কোন এইচটা নিবা, গতিশক্তির ক্ষেত্রে কোন এইচ, বিভব শক্তির ক্ষেত্রে কোন এইচ, এই টপিক গুলো দিয়ে পেঁচাবে। আর ইট, হ্যাঁ ওভারঅল এই, আর হচ্ছে ওই যে গুলির বেগ আর তক্তার সংখ্যা, এই হচ্ছে ওভারঅল আমাদের এই চ্যাপ্টার, গুলির বেগ এবং তক্তার সংখ্যা। তো আশা করতেছি এই টপিকগুলো আমাদের কাছে ক্লিয়ার, এখান থেকে প্রশ্ন আসলে আমরা পারবো। এবং ঢাবির কোশ্চেন গুলো আমরা দেখলাম, ওভারঅল দেখছো এগুলো থেকে আসছে। লাস্ট হচ্ছে আমাদের আরেকটা অংশ একটু বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে যে যদিও এটা সেকেন্ড পেপারের বিদ্যুৎ চ্যাপ্টারের সাথে যায়, তারপর আমি বলে দিই যে তোমার হচ্ছে ক্ষমতা, ওই যে ইউনিট কতটুকু তোমার হচ্ছে বিল উঠবে, বিদ্যুৎ বিল কতটুকু উঠবে, এটা যেহেতু ক্ষমতার সাথে রিলেটেড এই চ্যাপ্টার থেকেও আসতে পারে। সেটা হচ্ছে মনে রাখবা যে 1 বিওটি মানে হচ্ছে 1 ইউনিট, মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ কিলোওয়াট কার একক, ক্ষমতার একক। তার মানে প্রতি ঘন্টায় যত ক্ষমতা ইউজ হবে ওটা হচ্ছে আমার কিলোওয়াট। তাহলে আমি যদি বলি যে একটা লাইট বা 5টা লাইট তোমার বাসায় 1 ঘন্টায় 10 কিলোওয়াট খরচ করে, তাহলে একদিনে কত মানে হচ্ছে ইউনিট পড়বে? একদিন মানে 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টায় খরচ করবে হচ্ছে 240 কিলোওয়াট। এই যে ঘন্টায় কনভার্ট করছি, দ্যাট মিনস 240 কিলোওয়াট আওয়ার, তার মানে 240 ইউনিট। তোমাদের বাসায় যে বিদ্যুৎ বিল দিতে আসলে বলে না যে আপনার 300 ওয়াট 300 ইউনিট বিদ্যুৎ উঠছে বা 200 ইউনিট বিদ্যুৎ উঠছে, ওটা এইভাবে বলে। বুঝছো কি? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, এইটা বুঝলে নেক্সট আমরা পরের চ্যাপ্টারে চলে যাব, সেটা হচ্ছে যে তোমাদের স্থিতিস্থাপকতা। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তার মধ্যে তোমার হচ্ছে স্থিতিস্থাপকতা থেকে প্রশ্ন থাকবে, ইভেন এটা শর্ট সিলেবাস হোক আর লং সিলেবাস হোক, এখান থেকে থাকবে। আর কাজ ক্ষমতা থেকে এমসিকিউ পাওয়া কনফার্ম, সিকিউ নাও পাইতে পারো। ওকে, তবে পদার্থ গাঠনিক ধর্ম থেকে মোটামুটি এমসিকিউ ভালোই পাবা, সিকিউও পাবা আশা করা যায়। আচ্ছা, তো এখানে তোমাদের আগে কিছু কনসেপ্ট ক্লিয়ার হওয়া লাগবে। পীড়ন বিকৃতির এই টার্ম গুলা, পয়সনের অনুপাত, পয়েন্ট গুলো একটু লিখে নাও, আমি বলে দিচ্ছি যে জায়গাগুলো থেকে কোশ্চেন আছে। পীড়ন বিকৃতির টার্ম, পয়সনের অনুপাত, তারপরে হচ্ছে তোমার প্রবাহের ক্ষেত্রে হচ্ছে পৃষ্ঠটান, কৈশিকতা, স্টোকসের সূত্র। ভাইয়া পৃষ্ঠটান, তারপর কৈশিকতা, 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 কৈশিকতার পর হচ্ছে তোমার স্টোকসের সূত্র। তো এই কটা হচ্ছে আমাদের মেইনলি লাগে। তো আমি একদম প্রথম থেকে শুরু করি। আমি জানি এগুলোর কনসেপ্ট তোমাদের অনেক ভালো আছে, সবারই ভালো থাকে, তারপর কেন তোমরা কোশ্চেনের আনসার পারো না আমি জানি।
পরীক্ষার হলে গেল। দুইটা রিজন হইতে পারে। নাম্বার 1 রিজন অতিরিক্ত নার্ভাস থাকো, আর নাম্বার 2 আশেপাশে দেখা যাচ্ছে অনেক অসাধারণ অসাধারণ সুন্দরী সুন্দরী টিচাররা বসছে, সুন্দরী সুন্দরী আপুরা বসছে। তো এটা ছেলেদের ক্ষেত্রে না হয় পরীক্ষা খারাপ হয়ে যায়, মেয়েদের কেন খারাপ হয় আমি বুঝি না। তোমরা অনেক পারা জিনিস ভুল করে দিয়ে আসছো পরীক্ষা হলে, কেন করে আসো আমি জানি না, আসলেই জানি যে মোস্ট অফ দ্য কেসেস স্টুডেন্ট, এমন স্টুডেন্ট পাওয়া খুব রেয়ার যে পরীক্ষার হল থেকে এসে বলে না ইস এটা পারতাম। এই কাজগুলো করা যাবে না। পরীক্ষার হলে যেটা পারতাম এটা পেরে আসতে হবে। তুমি বাইরে এসে পারতাম বললে আসলে লাভ নেই, তোমার পরিচয় হচ্ছে খাতা কলমে। এনিওয়ে, তো আমরা শুরু করি। আমাদের আগে আসলে বিকৃতি বিষয়টা বোঝাই। আচ্ছা, বিকৃতি মানে কি? কোনো কিছু চেঞ্জ, শেপের চেঞ্জ, সাইজের চেঞ্জ, লেন্থের চেঞ্জ, ভলিউমের চেঞ্জ, চেঞ্জটাই হচ্ছে বিকৃতি। মনে করো একটা রাবার আছে, গার্ডার বা রাবার, এটা তোমরা কেউ রাবার জমাও কিনা জানি না। আমি হচ্ছে ওই যে এক ধরনের গার্ডার পাওয়া যায় না, যে মিষ্টির প্যাকেটে বা ইয়েতে এরকম গোল টাইপের, হলুদ টাইপের, আমি এগুলো অনেক জমাই, আমার অনেকগুলো আছে। এটা জমানোর রিজন হচ্ছে একসময় আমার অনেক টাকা হবে, তো তখন হচ্ছে টাকাগুলো বান্ডিল করতে গিয়ে যদি আমি গার্ডার না পাই, এই জন্য অগ্রিম জমা রাখি আমি। আচ্ছা, তো এই যে মনে করি এরকম একটা রাবার যদি আমরা নেই, এই রাবারটাকে কন্টিনিউয়াসলি যদি তুমি টানো বা টেনে ধরে রাখো, বা অনেক মোটা একটা কিছু বেঁধে রাখছো অনেক, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, শেপটা বেড়ে যাবে, এরকম বেড়ে যাবে, তাই না? আবার মনে করো একটা মোটা এরকম লম্বা জিনিস ছিল, এর উপরে তুমি ভারী ওজনের একটা জিনিস বসায় রাখছো 5-6 বছর, এটা সাইজ কিন্তু একটু কমে যাবে। তাহলে এই যে আমার আগে কি ছিল আর এখন কি হইল, তাই না? এই পরিবর্তনটাই হচ্ছে আমার বিকৃতি। বুঝছো? যে কোনো রকমের পরিবর্তন আগের থেকে, ওটা হচ্ছে আমার বিকৃতি, মানে বিকৃত হয়ে গেছে। বলে না বিকৃত মস্তিষ্ক, মানে আগে ভালো ছিল এখন মাথার মধ্যে খালি উল্টো পাল্টা জিনিস ঘুরে, তাহলে এটা হচ্ছে তোমার বিকৃতি। তো সেম ভাবে এটা হচ্ছে আমার দৈর্ঘ্যের ক্ষেত্রে আমি করলাম, দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে, তাহলে দৈর্ঘ্য বিকৃতি। এখন মনে করো একটা জিনিস ভলিউম এরকম ছিল আগে, এখন মনে করো এটা এরকম হয়ে গেছে, শেপ কমে গেছে। মনে করো যে বেলুন আমরা যখন কিনে ওই যে বার্থডে উদযাপন করি, এরকম ছিল, কোনো কারণে মনে করো এটা শেপ বাতাস দেখে চুপসে আসছে, তাহলে এটা, তাহলে যে ভলিউম আগে যা ছিল এখন ভলিউম চেঞ্জ হয়ে গেছে। তো এই ভলিউমের চেঞ্জটা হচ্ছে আমার বিকৃতি। ইট কুড বি v2 সরি v2 minus v1 or v1 minus v2, যেটা বড় বড়টার থেকে বাদ দিই। আচ্ছা, একইভাবে আয়তনের পরিবর্তন হইতে পারে, আগে এরকম ছিল, এই সরি ক্ষেত্রফলের, এখন এটা এরকম হয়ে গেছে, ক্ষেত্রফলের পরিবর্তন, তার মানে হচ্ছে a2 minus a1। তো বিকৃতি বিষয়টা বুঝছো কিনা? জি। আচ্ছা, এখন আসলে পীড়ন, এই বিকৃতি করার জন্য আমাকে তো একটা ফোর্স দিতে হয়, কোনো ফোর্স না দিলে তো এমনি এমনি বিকৃত হবে না। এই যে যেই ফোর্সটা দেই, ভালো করে বুঝবা, একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগের কারণে বিকৃতি হয়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে পীড়ন। তার মানে পীড়ন এক ধরনের বল, ঠিক আছে? পীড়ন এক ধরনের বল, আমি যদি এইভাবে লিখি, পীড়ন ওয়ান কাইন্ড অফ ফোর্স which is applied on a single area, মানে স্কয়ার মিটারের মধ্যে যদি 1 এরিয়া স্কয়ার মিটারের মধ্যে দাও, তাহলে এটা হচ্ছে আমার পীড়ন, অর্থাৎ F/A। তাহলে পীড়ন হচ্ছে একক ক্ষেত্রফলে আমরা যেটুকু বল দিব। এখন আসো, যদি তোমার রিটেনের ক্ষেত্রে আসে পীড়ন কাকে বলে, তাইলে তোমাকে খেয়াল রাখতে হবে যে স্থিতিস্থাপক সীমা এই কথাটা উল্লেখ করতে, কারণ স্থিতিস্থাপক সীমার পরে ওটা আসলে ঠিক মতন বিকৃত হয় না, ছিঁড়ে যায় বা ইয়ে হয়, তো তখন স্থিতিস্থাপক সীমা কথাটা উল্লেখ করবে। এনিওয়ে, তাহলে পীড়ন বিষয়টা আমরা বুঝতে পারছি, একক ক্ষেত্রফলে যেটুকু বল, আর বিকৃতি বিষয়টা হচ্ছে যে কতটুকু চেঞ্জ হয়ে গেছে। তো এই পীড়ন বা বিকৃতি হচ্ছে আমার 3 রকম হয় মেইনলি। 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্য, 2 নম্বর হচ্ছে ক্ষেত্রফল, 3 নম্বর হচ্ছে আয়তন।
দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে আমার এল, অর্থাৎ দ্যাট মিনস আমি এল কে দিয়ে ইন্ডিকেট করি। ক্ষেত্রফল বিকৃতি হচ্ছে আমার এ, আয়তন বিকৃতি হচ্ছে ভি। তো এখন এই যে আমরা যে বিকৃতি নিয়ে কাজ করব, এই বিকৃতিটা কিন্তু মাইনাসের চেঞ্জ না, এই বিকৃতিটা হচ্ছে কত গুণ চেঞ্জ হয়ে গেল আগের থেকে, কত গুণ চেঞ্জ হয়ে গেল। দ্যাট মিনস আগে এটা ছিল 2 মিটার, এখন এটা হচ্ছে 6 মিটার, তার মানে এটা 4 মিটার বাড়ছে। ওকে ফাইন, বাট কত গুণ বাড়ছে? দ্যাট মিনস 6/2, মানে 3 গুণ বেড়ে গেছে, 3 ডাবল হয়ে গেছে। সো আমাদের এখানে যে বিকৃতিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রেশিও, কত গুণ বাড়ছে। মনে করো L/L, ছোট এ বাই মনে করো বড় এ, ছোট ভি বাই হচ্ছে বড় ভি। এটা বুঝছো কিনা এই তিনটা কনসেপ্ট? জি ভাইয়া। তো বিকৃতি যেহেতু 3 রকম হইতে পারে, 3 রকম বিকৃতির জন্য পীড়নও 3 রকম হবে। তাহলে আমাদের পীড়ন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন হচ্ছে F/A। একটা হচ্ছে ক্ষেত্রফল পীড়ন, এটা হচ্ছে তোমার সরি, আমি ক্ষেত্রফল পীড়ন একটু ভুল বলছি মনে হয়, ক্ষেত্রফল নাই, সরি সরি সরি, ক্ষেত্রফল নাই, আয়তন আর হচ্ছে কৃন্তন বা মোচড় আছে। ক্ষেত্রফলের বিকৃতিটাই হচ্ছে আয়তনের মধ্যে চলে আসে, ক্ষেত্রফল নাই, সরি আমি একটু ভুল বলছি। সেটা হচ্ছে আমাদের আরেকটা আছে হচ্ছে কৃন্তন বা মোচড়, বা আরো অনেক নাম থাকতে পারে, কৃন্তন, মোচড়, তারপরে কি বলে কাঠিন্য, দৃঢ়তা, হ্যান্ডন ইত্যাদি অনেক নাম থাকে। এটা মানে কি? এটা মানে হচ্ছে মোচড় মানে তো বুঝোই একটা কিছুকে মোচড়ানো, কাপড় যে চিপাও বা একটা কিছুকে চেঞ্জ করলে যে অ্যাঙ্গেলের পরিবর্তনটা হয়, এটা আমি একটু বুঝাই দেই, কৃন্তন বা মোচড়টা একটু বুঝো। ক্ষেত্রফলটা কেন বললাম যে নাই? কারণ ক্ষেত্রফলটা এই যে আয়তনের মধ্যে চলে আসে, A/L। সো ওই জন্য ওইটাকে আর আলাদা ভাগ করে নাই, আয়তন পীড়নই বলছে। আমি কৃন্তন পীড়নটা একটু বুঝাই, এটা ভালো বুঝবা হচ্ছে কাছে তো বই নাই, একটা বই থাকলে ভালো হতো। আচ্ছা আমি একটা বই ড্র করি। মনে করো যে, সরি, এটা মনে করো একটা বই, বই বলতে মানে আমি সাইড ইন্ডিকেট করছি, এই যে এই সাইডটা বইয়ের যে ব্যাক সাইড থেকে, মানে সাইডটা যে মোটা সাইডটা থাকে, পাশ কিনারা এইচ। তো এখানে যদি আমি ফোর্স ক্রিয়েট করি তাহলে বইটা এরকম হয়ে যাবে না? বুঝো ব্যাপারটা? মোটা একটা বইয়ের, এরকম মোটা একটা বই, এরকম একটা মোটা বই আছে, এখানে যদি ফোর্স ক্রিয়েট করি তাহলে বইটা বেঁকায় যাবে না? অর্থাৎ মনে করো যে একটা বই এমন ছিল, 3D যদি আমি শেপ ড্র করি, হ্যাঁ, এই যে এই সাইডটা নিয়ে আমি কথা বলতেছি, এটা মোটা বই আছে, আমি যদি উপরে অনেক ফোর্স দেই তাহলে বইটা চ্যাপ্টা টাইপের হয়ে যাবে না? বুঝছো জি কি ব্যাপারটা? জি ভাইয়া। সেটা আমি বলছি, যে চ্যাপ্টা টাইপ হয়ে গেলে আগে যে বইটা এরকম সাইড ছিল সোজা, আর এখন ফোর্স দেওয়ার কারণে এই যে বেঁকা হয়ে গেল, এই যে একটা কোণের চেঞ্জ হইলো না, এই কোণটাই হচ্ছে আমার মোচড় বিকৃতি বা কৃন্তন বিকৃতি, কতটুকু চেঞ্জ হয়েছে। একইভাবে কাপড় মোচড়ানোর সময় কত ডিগ্রি অ্যাঙ্গেল হইলো, এটা হচ্ছে আমার মোচড় বিকৃতি। আশা করি কৃন্তন বা মোচড় বুঝছো, এটাকে আমরা থিটা দিয়ে ইন্ডিকেট করি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমাদের পীড়ন হচ্ছে তাহলে 3 প্রকার। দৈর্ঘ্য পীড়ন, একটা মনে করো আয়তন পীড়ন, আয়তন পীড়নকে যদি আমরা ইন্ডিকেট করি, এটাও F/A, পীড়ন সবই F/A, হ্যাঁ। এবং কারণ এটা একক ক্ষেত্রফল বল, কৃন্তন পীড়ন এটা হচ্ছে আমার F/A। তাহলে 3টা পীড়ন আর 3টা বিকৃতি বুঝছো কিনা সবাই? ভাইয়া ক্রিন্তনটা আবার একটু বলেন। কৃন্তনটা বলছি হচ্ছে কোণ, কতটুকু কোণের পরিবর্তন হচ্ছে। আমি আসলে একটা বই পাইলে ভালো হতো। আচ্ছা মনে করো আমি এটা দিয়ে দেখাই, এটা হচ্ছে মনে করো আমার একটা রুমাল, এটাকে বই হিসেবে কাউন্ট করো, বইয়ের সাইড, বইয়ের ব্যাক সাইড থাকে না একদম সাইড, কোনার কিনার। এখন এখানে যদি আমি ফোর্স দেই, ফোর্স দিলে কি এটা এরকম বেঁকায় যাবে না? অর্থাৎ এই যে এই বইটা খেয়াল করো, মনে করো যে এই বইটা মোটা একটা বই আছে, হুম, এটা তো বইয়ের পেজ, মনে করো লেখা এরকম, এই যে এই সাইডটা নিয়ে আমি কথা বলতেছি, এই সাইডটা,
বইয়ের পেছনে যে সাইডটা থাকে এটা। তো এই যে মোটা এই সাইড, এখন এটার উপরে যদি তুমি ফোর্স দাও, এরকম ঠেলা দাও, তাহলে বইটা কি বেঁকায় যাবে না, অনেকটা চ্যাপ্টা টাইপের হয়ে যাবে না? জি জি। বুঝো ব্যাপারটা? এরকম হয়ে যাবে না জি ব্যাপারটা? এই যে চ্যাপ্টা হয়ে গেল, অর্থাৎ বইটা আগে এরকম ছিল, এখন বইটা এরকম হয়ে গেছে। তাহলে এই যে একটা কোণের যে পরিবর্তন হইলো, কতটুকু কোণ চেঞ্জ হয়ে গেল, সেই কোণটা হচ্ছে আমার তিনতন্ড মোচক বিভাগ। আমি আরো যদি আচ্ছা। বুঝাই, মনে করো একটা স্কোয়ার দিয়ে বুঝাই তাহলে ভালো বুঝবে। একটা বর্গক্ষেত্র বা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের এখানে আমি ফোর্স দিলাম, দিলে আয়তক্ষেত্রটা একটু পরে এরকম হয়ে যাবে, তাই না? এই যে আগে ছিল এরকম আর এখন হয়ে গেছে এরকম, তাহলে এই যে যেই অ্যাঙ্গেলের পরিবর্তনটা হয়েছে এইটা, বুঝছো? হ্যাঁ, জি বুঝতে ভাইয়া। পারছি। একইভাবে এটা তো আমরা একটা কাপড় চিপাইলে বা কোনো কিছু এইভাবে মোছে তাইলেও হচ্ছে কোণের পরিবর্তন হয়, তাই না? 0 মানে 5 ডিগ্রি 10 ডিগ্রি আর 100 ডিগ্রি যাই হোক, ওই কোণটা হচ্ছে আমার ক্রিম। আর যেটাই করো সব ক্ষেত্রে তো তোমাকে এফ বল দিতে হবে। সো একক ক্ষেত্রে হলো, তার মানে পীড়ন সবার ক্ষেত্রে এফ বাই এ, পীড়নটা সবার ক্ষেত্রে হচ্ছে এফ বাই এ। তাহলে এই তিনটা পীড়ন আর তিনটা বিকৃতি বোঝা গেছে কি? জি ভাইয়া। এখন মিস্টার হুক, যে নামগুলো এত স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ কেন আমি জানি না, কিউট কিউট কিছু নাম রাখলেই পারতো, যে দীপিকা, তারপর হচ্ছে আনুষ্কা শেঠি, এগুলা কি সব নাম রাখছে, হুক, স্টকস। ওকে, তো দেখো মিস্টার হুকের একটা সূত্র আছে, সূত্রটা মোটেও কিউট না। সেটা হচ্ছে যে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। এবং এখানে একটা শর্ত আছে, তোমাকে যদি বলো হুকের সূত্রটি বিবৃতি করো, তাহলে বলতে হবে স্থিতিস্থাপক সীমার মধ্যে। স্থিতিস্থাপক সীমা ক্রস করে গেলে, যেমন একটা রাবারকে টানলে এটা লম্বা হবে, টানলে লম্বা হবে, ভালো কথা, কিন্তু এটাকে যদি এত বড় টান, তো ছিঁড়ে যাবে। মানে একটা নির্দিষ্ট লিমিটের পরে ওটাকে টান দেওয়ার রুলসটা মানে না, সমানুপাতিক হয়ে বিকৃতি হয়। এই জন্য বলবা হুকের সূত্রটা হচ্ছে স্থিতি স্থাপক সীমার মধ্যে। আমার দোনটা সব সব এক হয়ে যাইতেছে, লিখতে ইচ্ছা করতেছে না আর কি। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতিটা প্রপোর্শনাল। তাই এখন একটু খেয়াল করো, তাহলে আমরা কি লিখতে পারি? পীড়ন ইকুয়াল টু হচ্ছে মনে করো একটা কনস্ট্যান্ট ধ্রুবক ইন্টু বিকৃতি, তাই না? অথবা এই ফর্মুলাটাকে তুমি এইভাবে লিখতে পারো যে একই কথা, দুইটা প্রপোর্শনাল নয় কি, বিকৃতি ইজ প্রপোর্শনাল টু পীড়ন। তো একইভাবে যদি তুমি লেখো বিকৃতি ইকুয়াল টু একটা ধ্রুবক আসবে, ধ্রুবক ইন্টু পীড়ন, তাহলে বিকৃতি বাই হচ্ছে পীড়ন সমান হচ্ছে ধ্রুবক। এই কথাটা কি বুঝো? জি ভাইয়া। তো এই যে এই ধ্রুবকটা, যেহেতু 3 রকম পীড়ন আর 3 রকম বিকৃতি, তাহলে ধ্রুবকটাও 3 রকম। দৈর্ঘ্যের ক্ষেত্রে যেটা, দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা আবিষ্কার করেছিল মিস্টার ইয়াং, তার নামের সাথে হিসাব করে আমরা ইয়াং এর গুণাঙ্ক বলি। দৈর্ঘ্যের ক্ষেত্রে ধ্রুবকটাকে বলি ইয়াং এর গুণাঙ্ক। আচ্ছা, তারপর হচ্ছে আয়তনের ক্ষেত্রে হচ্ছে আমরা কে দিয়ে ইন্ডিকেট করি, আর ক্রিন্দন বা মোচরের ক্ষেত্রে হচ্ছে আমরা এন দিয়ে, কে দিয়ে ইন্ডিকেট করি, এটার ক্ষেত্রে এন দিয়ে। তো আমি যদি লিখি ওয়াই সমান হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি কি ছিল, এইটা বাই এইটা, আর পীড়ন কি ছিল, বিকৃতি বাই পীড়ন, পীড়ন ছিল হচ্ছে এফ বাই এ। তাহলে এটা হচ্ছে আমার এই দৈর্ঘ্যের ক্ষেত্রে ইয়াং এর ফর্মুলা। একইভাবে আয়তনের ক্ষেত্রে আমার কি হবে, আয়তন মানে হচ্ছে ছোট ভি বাই বড় ভি ডিভাইডেড বাই এফ বাই এ। আর মোচরের ক্ষেত্রে কি আমার ছিল হচ্ছে থেটা আর এফ বাই, বুঝছো কিনা? ক্লিয়ার? জি ভাইয়া। তো এই তিনটা দিয়ে আমাদের প্রচুর প্রশ্ন আসবে, এমসিকিউ এ আসে যে পীড়ন কত, ইয়াং এর গুণাঙ্ক কত, আশা করি পারবা। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের
পীড়ন বিকৃতির কনসেপ্ট আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পয়সনের অনুপাত। মনে করো এরকম মোটা একটা পাইপ আছে রাবারের, ঠিক আছে? এটার ব্যাসার্ধ মনে করো হচ্ছে, ব্যাসার্ধ না, আমি ডায়ামিটার বললাম, ডায়ামিটার মনে করো ডি, আর দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা ডায়ামিটার মনে করো বড় ডি, আর দৈর্ঘ্য হচ্ছে বড় এল। এখন এটাকে আমি অনেক জোরে টানতেছি নিচের দিকে, টানলে এটা কি হবে? একটা সময় এটা লম্বা হয়ে যাবে না? যাবে কিনা? হ্যাঁ যাবে। তো তোমার পয়সনের অনুপাতে এটাই বলছে যে দৈর্ঘ্য যখন বেড়ে যাচ্ছে তখন তোমার প্রস্থটা কমে আসে, স্বাভাবিক। একটা মোটা জিনিসকে টানলে কি চিকন হয়ে লম্বা হবে? ওটা নিশ্চয়ই যেরকম মোটা ছিল সেরকম থাকবে না। আবার একইভাবে এটারে যদি আমি দুই সাইড থেকে চাপ দিয়ে কম্প্রেস করি তাহলে ব্যাপারটা এরকম হয়ে যাবে না? অর্থাৎ আগে চেয়ে মোটা হয়ে যাবে না? তাহলে দৈর্ঘ্য কমে গেলে আমার আয়তন বেড়ে যাচ্ছে, এই দৈর্ঘ্য কমে গেলে আমার ডায়ামিটার বেড়ে যাচ্ছে, আর দৈর্ঘ্য যদি বাড়াই তাহলে ডায়ামিটার কমে যাচ্ছে। তাহলে আমার এখন হচ্ছে কত? আগে ছিল বড় এল, এখন হলো ছোট এল, আর আগে ডায়ামিটার ছিল বড় ডি, এখন হয়ে গেছে ছোট ডি। বুঝছো কিনা? জি। এই তোমার হচ্ছে ডায়ামিটারের যে চেঞ্জটা, অর্থাৎ প্রস্থর ক্ষেত্রে প্রস্থ বা ডায়ামিটার, প্রস্থ বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাতটাই, এটাকে আমরা বলতেছি পয়সনের অনুপাত অর্থাৎ সিগমা। বুঝা গেছে? তার মানে ডি বাই ডি এল বাই এল, এটা হচ্ছে আমার সিগমা সমান। ক্লিয়ার? এটা দিয়ে অনেক প্রশ্ন আসে। এটার একটা স্পেসিফিক মান আছে 0.5 থেকে সাধারণত 1 এর মধ্যে ভ্যারি করে সম্ভবত। তো এটা দিয়ে অনেক সময় এমসিকিউ আসে। তাহলে পয়সনের অনুপাত ক্লিয়ার কিনা সবার কাছে? জি ভাইয়া। ওকে, তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের এই পার্টটুকু আমাদের শেষ। এখন আসো আমরা কোশ্চেন দেখি। তাহলে এই যে তোমাদেরকে যেটা বললাম, ও মান হচ্ছে তোমার আমি একটু ভুল বলছি, মান 0 থেকে 0.5 এর মধ্যে অথবা -1 থেকে, যে এই মানের মধ্যে ভ্যারি করে। যে কোনো পদার্থের ক্ষেত্রে আর ধাতব পদার্থের ক্ষেত্রে। এটা এমসিকিউ আসে, একটু মনে রাখবা থিওরিটিক। আচ্ছা, এরপর হচ্ছে তোমার স্থিতিস্থাপক গুণাঙ্ক। দেখো y সমান, আমি যেটা বলছি ওইটা বসাই দিলে হবে, f এর জায়গায় mg বসাই দিলে হয়ে যায়, আর কিছুই না। আয়তন গুণাঙ্ক এই যে, আর পয়সনের অনুপাত এই যে, ঠিক আছে? এরা এখানে হচ্ছে পীড়ন লিখছেন, ব্যাপারটা পীড়ন না, একটু কারেকশন করো। সেটা হচ্ছে যে এটা ক্রিন্তন পীড়ন না, ক্রিন্তন বিকৃতিও না। পয়সনের অনুপাত হচ্ছে যে তোমার যেটা বললাম যে প্রস্থ বা আয়তনের বিকৃতি বা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা যদি কিছু কোশ্চেন দেখো, দেখো এই যে তার পীড়ন কত, পীড়ন চাইছে পয়সনের ওই যে ওয়াই দিয়ে যে কোশ্চেন, ইয়াং এর গুণাঙ্ক। এরপরে এই দেখো, ও আরেকটা জিনিস একটু মনে রাখবা যে আয়তন সংকোচনটা হচ্ছে তোমার মানে উল্টা রাশি, অর্থাৎ সংনম্যতা যেটাকে বলে, এটা একটু মনে রাখবা। আয়তন সংকোচন, এটা সূত্রটা লিখে নাও। আয়তন সংকোচন এটা হচ্ছে 1/k। কে হচ্ছে যে আমাদের আয়তন গুণাঙ্ক ছিল, হ্যাঁ? এটা আরেকটা সূত্র, এটা দিয়ে অনেক সময় ম্যাথ আসে। আচ্ছা, আর বাকিগুলো এখন তোমরা দেখো, এখন সবগুলো আশা করি পারবা। খেয়াল করলে দেখবা কোনোটাই ওই সূত্র যেগুলো দেখাইছে এর বাইরে নাই। তারপর হচ্ছে দেখো এই যে তোমার y = এটা, ওই এখান থেকে FL/AL, f এর মান হচ্ছে mg বসাই দিলে হয়ে যাচ্ছে, এই সূত্র চলে আসে। আর a এর মান ক্ষেত্রফল πr², যেহেতু বৃত্ত টাইপের এটা আসছে, ঠিক আছে? তারপর k এর মান। একইভাবে আমরা যদি আরো কিছু দেখি, এই যে পয়সনের অনুপাত, তারপর হচ্ছে তোমার পীড়ন সমান যেটা ছিল তোমার বিকৃতি বাই ক্ষেত্রফল অসহ ভর। এখানে যে ফর্মুলা গুলো দেওয়া আছে ডাইরেক্ট করলেই করতে পারবা। অসহ ভর কত, এখানে ভর বলতে তোমার ওইটাই বুঝাইছে যে কত ফোর্স দিবা, ফোর্স এফ, ঠিক আছে? কতটুকু ফোর্স দিবা। তো পীড়ন সমান কি f/a, ওই এফটা তুমি বের করবা।
বুঝতেছো কি? জি ভাইয়া। ওকে, সো এখন আসো যে এরপরে তোমাদের কিছু এমসিকিউ দেওয়া আছে। এমসিকিউ গুলোর ক্ষেত্রে যদি দেখো, সরি এমসিকিউ না, কিছু ম্যাথ দেওয়া আছে। এখানে যদি দেখো ইয়াং এর মান কত হবে, তারপরে তারটির দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে, এই যে আয়তন গুণাঙ্ক, মাত্র একটা ফর্মুলা বললাম ওই আয়তন গুণাঙ্ক। আচ্ছা, তারপর হচ্ছে পয়সনের অনুপাত দিয়ে দিছে, কতটুকু হ্রাস পাবে ব্যাস, মানে ডায়ামিটার কতটুকু হ্রাস পাইছে এটা। তারপর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারপর হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক কত, হ্যাঁ, তো ওভারঅল তার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে। ওভারঅল দেখো সবই ওই ওই রিলেটেড, হয় দৈর্ঘ্য চাইছে না ইয়াং এর গুণাঙ্ক চাইছে, এই টাইপের। তাহলে আশা করতেছি যে এই টাইপের যে ম্যাথ গুলো আসবে এগুলো পারবা। দেন আসো যে তোমার আদার ইয়ার ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনে যদি দেখো, ইসিজি গুণাঙ্কের মাত্রা, ওই যে মাত্রা ওইভাবে বের করবা, করে বসাই দিলে পাবা। তারপর হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত, এই যে পয়সনের অনুপাত, ওই হিসেবে বের করবা। তারপর হচ্ছে, এটা তো একটা থিওরিটিক্যাল প্রশ্ন, গরম করলে কি হবে, ইয়াং এর গুণাঙ্ক বের করবা। দেন হচ্ছে তোমার এখানে দৈর্ঘ্য বৃদ্ধি কত, ইয়াং এর গুণাঙ্কের মান, তারপর হচ্ছে পয়সনের অনুপাত কত হবে, তারপর হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক কত, তারপর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে, হ্যাঁ, তারপর কতটুকু দৈর্ঘ্য প্রসারণ হয়েছে। সো ওভারঅল দেখো আমি যে কয়টা কনসেপ্ট বলছি এই কয়টা থেকেই প্রশ্ন আসছে ওভারঅল। সো মোটামুটি তোমার এইখানের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বিকৃতির তিনটা টাইপ, পীড়নের তিনটা টাইপ, হুকের সূত্র থেকে ইয়াং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, ক্রিন্দন গুণাঙ্ক, আর পয়সনের অনুপাত। এই কটা হচ্ছে আমাদের মেইন। তো এই কটা জানলে মোটামুটি হয়ে যাচ্ছে। নেক্সট আসা হচ্ছে প্রবাহী। আচ্ছা, প্রবাহীর ক্ষেত্রে আমাদের খুব বেশি প্রশ্ন আসে না, আমি একদম স্পেসিফিক করে বলে দিচ্ছি কোন জায়গা থেকে আসবে। সেটা হচ্ছে চাপের থেকে আসবে, পৃষ্ঠটান থেকে আসবে, আর হচ্ছে এই যে কৈশিকতা থেকে আসবে। তো আমি একটু এক্সপ্লেইন করি ব্যাপারগুলো। প্রথমত হচ্ছে পৃষ্ঠটান কি, কোন একটা তল, মানে পানি প্রবাহী বা কোনো কিছু তলের সারফেসে যদি একটা এরকম পাতলা পিন বা সুই রাখো, এটা মনে করো পানির একটা তল, পানির সারফেস, তাইলে এটা দুই দিকে এক ধরনের ফোর্স অনুভব করে। তোমরা পানির বুদবুদ ফুটাইলে দেখবা ওটা টান টান হয়ে থাকে, হাত দিয়ে এরকম নাড়াচাড়া করে দেখবা টাইট হয়ে টান টান হয়ে আছে। তো ওইখানে যদি তুমি একটা এরকম কিছু দাও, এটা দুই দিকে এই যে ফোর্স পায়, এই যে যেই ফোর্সটা পাচ্ছে এটাকে বলা হচ্ছে পৃষ্ঠটান। এই পৃষ্ঠটানকে কাজে লাগাই যে পোকামাকড় পানির উপর টিউ 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 করে দৌড় মারে, বোঝা গেছে? আবার চাইনিজ মুভিগুলোতে ওই যে পানির উপরে দেখো না পা দিয়ে চলে যায়, এটা কিন্তু এই পৃষ্ঠটানকে কাজে লাগে। পৃষ্ঠটান ইজ ওয়ান কাইন্ড অফ লেয়ার, পর্দার মতো কাজ করে। এই ডেমো দিতে যায় তুমি আবার মানে পুকুর বা সুইমিং পুলে টিউ টিউ করতে যাও না, ডুবে যাবা। তোমার যে ওজন, ওই ওজনে পৃষ্ঠটান পর্দা ছিঁড়ে যাবে। আচ্ছা, তো এখন এই পৃষ্ঠটানের ক্ষেত্রে আমাদের যে কোশ্চেনটা আসবে, খেয়াল করবা একই ম্যাথ, কখনো দেখবা টি সমান লিখছে এফ বাই এল, কখনো লিখছে টি সমান এফ বাই 2L। প্যাচগুলো কোথায় আমি বলে দিচ্ছি। এফ হচ্ছে কতটুকু বল প্রয়োগ করলে এই যে এই বল, আর এল হচ্ছে ওই যে মাঝখানে যে জিনিসটা দিবা বা যে পদার্থটা রাখবা তার দৈর্ঘ্য। তো এখন কখন এফ বাই এল লিখবা আর কখন এফ বাই 2L লিখবা, এটা হচ্ছে মেন সমস্যা। তো খেয়াল করো আমি বলি, যাদের পৃষ্ঠ একটা, যাদের পৃষ্ঠ একটা তাদের ক্ষেত্রে হবে হচ্ছে এটা, যাদের পৃষ্ঠ দুইটা তাদের ক্ষেত্রে হবে এটা। কথা হলো পৃষ্ঠ 1 টাকাদের, পৃষ্ঠ 2 টাকাদের। দেখো বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা কেমন থাকে, অনেকটা এরকম চোখের পানি বা বৃষ্টির ফোঁটা, অর্থাৎ ভরাট থাকে, তাই না? মানে নিরেট নিরেট থাকে না বৃষ্টির ফোঁটা। তার মানে এর সারফেস কই আছে বলো তো? এর সারফেস মানে হচ্ছে এই যে একটা সারফেস আছে, ব্যাপারটা তাই কিনা বুঝতেছো কি? জি। মানে চোখের পানি ড্র করো নাই কেউ, চোখের পানি বা বৃষ্টির ফোঁটা। ওয়াও, আমি তো অনেক জোশ আঁকি, আমি জানতাম না। আচ্ছা দেখো, বৃষ্টির ফোঁটা বা হচ্ছে চোখের পানি বা এরকম টাইপের নিরেট কোনো কিছু থাকলে এর সারফেস কয়টা?
শুধু এই যে বাইরের সারফেসটা না, তাহলে এগুলোর ক্ষেত্রে যদি আমরা পৃষ্ঠ টান বলি টি সমান F/L। পানির বুদবুদও একই, মানে নিরেট বুদবুদ। এখন আসলে যদি সাবানের বুদবুদ বলি, সাবানের বুদবুদ কেমন হয়? এরকম একটা ফাঁপা জিনিস না সাবানের বুদবুদ? এটা দেখো দুটো পৃষ্ঠ থাকে, এদিক দিয়ে একটা পৃষ্ঠ, এদিক দিয়ে একটা পৃষ্ঠ। বুঝতেছো কিনা ব্যাপারটা? জি ভাইয়া। তাহলে এই যে যাদের দুইটা করে পৃষ্ঠ থাকে, সাবানের বুদবুদ যদি বলে তখন তোমার ফর্মুলা হয়ে যাবে F/2। এরপর আসো, কোন একটা বাটি বা কোন একটা ইয়ের মধ্যে পানি রাখা আছে, বাটি কেমনে রাখে? আচ্ছা মনে করো ওইটাই, ধরে নি এটা একটা বাটি, হোক আর না হোক, আচ্ছা, ধরে নিলাম এটা একটা বাটি। এখন খেয়াল করো, এই বাটির উপরে যদি তোমার পানি থাকে, মানে কোন একটা পাত্রের মধ্যে পানি আছে, এর উপরে যদি তুমি একটা সুই বা কিছু রাখো, তাইলে এইটা আবার দেখো দুই দিকেই টান পাচ্ছে, এটারও দুইটা সারফেস। এই টাইপের কেসও T/2L হবে। ঠিক আছে, বুঝছো কিনা? জি কিভাবে ভাইয়া। টান পায়? ও সরি সরি সরি, আমি T/12 T/12 না, আমি একটু ভুল লিখছি। তোমার হচ্ছে টি সমান F/12 হবে আর কি। টি হচ্ছে পৃষ্ঠটান, এফ হচ্ছে বল, আর এল হচ্ছে যে যে জিনিসটা রাখলাম দৈর্ঘ্য। তার মানে কোনো একটা পাত্র বা কোনো কিছু সারফেসে যদি পানি থাকে, মানে টোটালটা পানি থাকে, ওর উপরে যদি একটা কাঠি রাখি বা লাঠি রাখি, তাহলে ওটা দুই দিকে টান পায়, সেই ক্ষেত্রেও আমার F/12 হবে। ক্লিয়ার কি নাই প্রথম? ক্লিয়ার কি? ভাইয়া আর একবার একটু বলেন। আচ্ছা, আমি বললাম যে যারা হচ্ছে নিরেট, মনে করো পানির একটা ফোঁটা, তুমি পানির একটা ফোঁটা হাতে নিয়ে দেখতে পারো, পানির ফোঁটার ভিতরে, একটা পানির ফোঁটার ভিতরে তো ফাঁপা থাকে না, এই পুরোটাই পানি থাকে। তার মানে এর সারফেস কি? শুধু এই বাইরেরটা, একটা পৃষ্ঠ, পৃষ্ঠ হচ্ছে একটা। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা করি, তাহলে আমার টি সমান হচ্ছে F/L। কিন্তু মনে করো সাবানের বুদবুদ, সাবানের বুদবুদ তো একটা ফাঁপা জিনিস, অর্থাৎ এর ভিতরে একটা সারফেস আছে, মানে পৃষ্ঠ আছে, আবার এদিক থেকে আসলে একটা পৃষ্ঠ আছে, দুইটা পৃষ্ঠ। বুঝছো কি ব্যাপারটা? জি। সেই ক্ষেত্রে আমার টি সমান হবে F/12, যেহেতু দুইটা পৃষ্ঠ। একইভাবে বলছি যে যদি কোনো একটা পাত্র বা কিছুর মধ্যে হচ্ছে পানি থাকে, আর এইটা মনে করো এটা পুরো পানি দিয়ে ভরা, হ্যাঁ? উপরে পানি দিয়ে ভরা, তো এইটার উপরে যদি তুমি একটা কাঠি বা কিছু রাখো লম্বালম্বি ভাবে, তাহলে দেখো এটাও দুই দিক থেকে টান অনুভব করে, এদিক থেকে একটা টান অনুভব করবে, এদিক থেকে একটা টান অনুভব করবে। এইটাও যেহেতু দুই দিক থেকে টান অনুভব করে, এরকম কেসও টি সমান F/12 বসাবো। 12। বুঝছো এখন? জি ভাইয়া। আচ্ছা ওকে, তো এখন হচ্ছে আমরা তাহলে ব্যাক যাই। খেয়াল করো, তাহলে পৃষ্ঠ টান দিয়ে এই যে এটাই আসো, পানির উপরিতল থেকে একটা আনুভূমিক তার টেনে তুলবা, তাহলে এটা নর্মাল কেস, পানির উপরিতল, পানি হচ্ছে তোমার একদম টোটালি নিরেট, সো একটা এল। এখন আসলে দুইটা এল কোথায় হবে? আমি যদি একটা দুইটা এল এর প্যাটার্ন খুঁজে বের করি, এই যে ধরো একদম প্রথমে আসো, এই যে এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যদি অতিরিক্ত চাপ চাইছি, আমি যদি চাপ না চাই এটার পৃষ্ঠ টান বলতাম, তাহলে কিন্তু এখানে আমার 12 হইতো, পৃষ্ঠ টান চাইলে। ঠিক আছে, তারপরে এই যে এটা বললে কিন্তু আমার 12 হইতো, কারণ সাবানের বুদবুদ। ঠিক আছে, সাবানের বুদবুদ, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, এখন আসো তোমাদের এখানে আর সূত্র লাগবে, যেটা আমি বলে দিছি অলরেডি, আমি আবার একটু বলি। এখান থেকে তোমাদের আগের বই অনুযায়ী, মানে আগের যে মোটা বই ছিল ওইটা অনুযায়ী অনেকটা লেকচার শিক্ষা করা, তো এখানে সবগুলো তোমাদের ওইভাবে লাগবে না নেসেসারি। তো তোমার এটা লাগবে, এটা কিন্তু দুইটা বলছে, আরেকটা কি বলছি F/12। আচ্ছা, একইভাবে হচ্ছে এটা লাগবে, চাপ, চাপ হচ্ছে 2T/r, আর মান হচ্ছে ব্যাসার্ধ, আর তরলের কৈশিকতা এটা লাগবে। তো নরমালি এই সূত্রটা মনে রাখলেই হয়। এটা কি? কৈশিকতা, অর্থাৎ একটা পাইপ দিয়ে পানি উপরে উঠা, আর হচ্ছে পাইপের ব্যাসার্ধ,
এইচ হচ্ছে কতটুকু হাইট, রো হচ্ছে যে পদার্থ পানি বা কোনটা উঠতেছে আর কি, কার মধ্যে তুমি ডুবাইছো, পানি, দুধ, তেল, সেটার ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.8। তো এই হচ্ছে ফর্মুলা, জাস্ট বসাই দিবা। আচ্ছা, তো এখন এটা দিয়ে যদি ম্যাথ আসো, যেমন এই যে এখানে আসছে নলের ব্যাস দিয়ে দিছে, মানে এখান থেকে আর বের করবা, পৃষ্ঠটান দিয়ে দিছে, কি দিয়ে দিছে, ঘনত্ব রো দিয়ে দিছে, জি তুমি জানো, এইচ বের করবা, এই যে বসাই দিলা, শেষ। জাস্ট এই সূত্র রিপিট করে দিলে হয়ে যাচ্ছে। বোঝা গেছে? জি ভাইয়া। তো এখন এটা গেলে এরপরে আমাদের আর দুইটা ইম্পর্টেন্ট সূত্র আছে, সেটা হচ্ছে স্টোকসের সূত্র, এই যে এফ সমান 6, এই যে এফ সমান 6 পাই ইটা আর ভি। ইটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্ক কাকে বলে, এই যে সান্দ্রতাঙ্ক এফ বাই এ ডিভি ডিওয়াই। আচ্ছা, আর হচ্ছে যে গোল বস্তুটা ফেলবা বা বল ফেলবা তার ব্যাসার্ধ, ভি হচ্ছে তোমার প্রান্ত বেগ, মানে কত বেগে একটা জিনিস পড়তেছে। তুমি যখন একটা বস্তুকে উপর থেকে ফেলে দিবা পানির মধ্যে, ওটা প্রথমে অনেক স্পিডে যাওয়া শুরু করে, তবে যাইতে যাইতে একটা সময় একটা নির্দিষ্ট বেগে এসে আস্তে করে পড়ে। এটা যদি দেখতে চাও, বালতির মধ্যে পানি নিবা, নিয়ে ছোট টিস্যু পেপার একটু পানিতে ভিজা বা একটা ছোট বল টাইপের কিছু বালতির মধ্যে ছেড়ে দিবা, দেখবা প্রথমে অনেক স্পিডে পড়বে, পড়ে এরকম সুন্দর করে স্মুথলি পড়বে। তো যে লাস্টে যে বেগটা পায় ওটাকে বলে প্রান্ত বেগ। তো প্রান্ত বেগটা হচ্ছে আমাদের ভি। তো এটা মনে রাখবা, এফ সমান 6 পাই ইটা আর ভি। স্ট্রাকচার সূত্র দিয়ে এই যে ম্যাথ আছে 2 নম্বরটা দেখলে বুঝবা। সব এগুলোতে কোনো প্যাচ নাই, জাস্ট শুধু সূত্র জানবা পারবা, সূত্র জানবা না পারবা, এক কথায় তোমাকে এক্সেস কোনো কিছু প্যাচাবে না। তো আরেকটা লাগবে হচ্ছে প্রান্ত বেগ, এই যে যেটা বললাম প্রান্ত বেগ বের করা। এখানে একটা বিষয় খেয়াল করো, ভি সমান, ভি হচ্ছে প্রান্ত বেগ, 2 আর স্কয়ার রো মাইনাস সিগমা জি বাই হচ্ছে তোমার 9 ইটা। এখানে বিষয়গুলো বুঝছো, ইটা তো সান্দ্রতাঙ্ক, একটা কনস্ট্যান্ট মান তোমাকে দিয়ে দিবে। যেমন হচ্ছে এই যে এখানে যেমন দিয়ে দিছে সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্ক তোমাকে দিয়ে দিবে একটা কনস্ট্যান্ট মান। আচ্ছা, সান্দ্রতাঙ্কর পরে আর হচ্ছে ব্যাসার্ধ, যেই গোল বুদবুদটা ফেলবা বা বলটা ফেলবা তার ব্যাসার্ধ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর ব্যাসার্ধ, ইটা সান্দ্রতাঙ্ক। এই পর্যন্ত ক্লিয়ার। এখন আসো রো কি আর সিগমা কি। আচ্ছা, রো হচ্ছে যেই বস্তুটাকে ফেলবা, যে বস্তুটাকে ফেলবা ওইটার ঘনত্ব, আর সিগমা হচ্ছে যে তরলের মধ্যে দিয়ে যাবে, মনে করো পানির মধ্যে দিয়ে যাবে, তাহলে পানির ঘনত্ব। বুঝাতে পারছি? বুঝছো কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রান্ত বেগ বের করার সূত্র। আচ্ছা, এটা হয়ে গেলে আমাদের আর আশা করি এই জায়গাটায় তেমন কিছু নাই। ওকে, তো এখন যদি হচ্ছে তুমি কিছু কোশ্চেন দেখতে যাও, এখানের অনেকগুলো কোশ্চেন তুমি দেখবা যে একটু বাইরের বাইরের লাগবে, কারণ এগুলো অনেকগুলো তোমাদের বর্তমান টাইমের সাথে যায় না, বর্তমান সিলেবাসের সাথে। হ্যাঁ, যেমন এরকম কিছু ফর্মুলা আছে, কিছু ম্যাথ আছে। তো এখানে হতাশার কিছু নয়, তুমি রিসেন্টলি ঢাবিতে যে কোশ্চেন গুলো আসছে অর্থাৎ 2015-16 পর থেকে, সেগুলো দেখবা পারতেছো কিনা। ওকে, কারণ এর আগে সিলেবাসটা একটু ভিন্ন ছিল। ওকে, তো এরপরে হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারে ওভারঅল এই হচ্ছে তোমার কাহিনী। এখন যদি তুমি ঢাবির কিছু কোশ্চেন দেখতে চাও, যে পানির স্তম্ভের উচ্চতা কি হবে, তোমার হচ্ছে বরফকে যদি পানিতে ভাসমান করা হয়, এটা খুবই একটা মানে কি বলবো, টেকনিক্যাল কোশ্চেন। দেখি বলো তো, কেউ বলতে পারবে এটা? এটা বরফ পানিতে ভাসমান, বরফটা যদি গলে যায় তাহলে পানির উচ্চতা বাড়বে না কমবে? বাড়বে। আচ্ছা, বাড়ার বিপক্ষে আসো ভাইয়া কেউ? বাড়বে না। আচ্ছা, বাড়বে না, তাহলে কি হবে? ভাইয়া বরফটা তো এখানে একটা জায়গা দখল করে আছে, তো এটা গললে তো এই জায়গাটাই বরফ হবে। তার মানে সমান থাকবে। সমান থাকবে, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু দেখি এরা কি বলতো। তোমাদের দুজনে একজনের উত্তর আমার পছন্দ হয় নাই আর কি এই পর্যন্ত। আচ্ছা, এরাও বলতেছে সমান থাকবে, বাট সমান কি আসলে থাকবে? এখানে মেন টপিকটা বুঝো, এক খন্ড বরফের আয়তন বেশি নাকি এক খন্ড মানে ওই পরিমাণ পানির আয়তন বেশি?
মানে 1 কেজি বরফ আর 1 কেজি পানি, কার আয়তন বেশি বলো? কেউ বলতে পারতেছো না? যারা বলতে পারতেছো না তোমরা এক কাজ করবে, আজকে একটা বোতলের মধ্যে একদম মানে বুক পর্যন্ত পানি ভরবা একদম টাইট করে, ইভেন এই ঢাকনার মধ্যেও পানি দিবা। বরফের আয়তন বেশি ভাইয়া। বরফের আয়তন বেশি, তো বরফের আয়তন বেশি, তাহলে বরফ থেকে পানি হলে আয়তন কমে যাবে। জি। আয়তন কমে যাবে। তাহলে এখানে তোমার আনসারটা ভুল আছে, এটা হচ্ছে কমে যাওয়ার কথা। কেন কমে যাবে আমি বলি। এটা মনে করো পানি, এর মাঝখানে বরফ আছে। বরফ কিভাবে ভাসে জানো? বরফ এইভাবে ভাসে, মানে পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসে। অর্থাৎ বরফ কিন্তু এইভাবে ভাসে না যে পানির উপরে ভাসতেছে, এরকম না। বরফটা পুরোটা পানির মধ্যে ডুবে গিয়ে তারপরে এইভাবে ভাসে। তো এখন বরফের আয়তন মনে করো 10 মিটার কিউব, আর পানির আয়তন মনে করো 20 মিটার কিউব। তাহলে টোটাল এখন আয়তন আছে হচ্ছে 30 মিটার কিউব। কিন্তু বরফ যখন গলে যাবে, মনে করো বরফ হয়ে গেল 8 মিটার কিউব গলে গেলে, আর পানি হচ্ছে 20 মিটার কিউব। তাহলে আয়তন কত হবে বলো তো? 28। মানে পানির হাইট কমে যাবে। বুঝছো? জি ভাইয়া। ওকে, দেখছো কত ট্রিকি একটা কোশ্চেন করছে 14-15 তে। আচ্ছা, এবার হচ্ছে কৌশিক নলের প্রশ্ন। এই যে কৌশিক নলের ব্যাস, পানির ঘনত্ব শব্দে আছে, তল টান কত, কি চাইছে? এই যে একটু আগে কৌশিক নল দেখা আসছি, এই যে সূত্র, তরলের পৃষ্ঠটান দেখো এখানে, ঠিক আছে? তল টানের প্রশ্ন। তো আমি যে ফর্মুলা গুলো বলছি তুমি মোটামুটি এর থেকেই কোশ্চেন পাবা, অবজার্ভ করলেই দেখবা। তারপরে এই যে এটা হচ্ছে 8-9 সালের প্রশ্ন, এটাই বলছি যে কমন না পাওয়া স্বাভাবিক। 8-9, 8-9, হ্যাঁ, 7-8। তারপর পৃষ্ঠটান রিলেটেড, পৃষ্ঠটান তো রিলেটেড, এটা দিতে পারো। কতটুকু আরোহণ করবে, তলটানের মাত্রা। তারপর হচ্ছে এই তো ওভারঅল ভাবিতে এই কোশ্চেন গুলো আসছে প্রিভিয়াস ইউনিভার্সিটি যদি দেখো অন্যান্য। পৃষ্ঠটানের মাত্রা, পৃষ্ঠটানের একক, তারপর স্পর্শ কোণ। ও, আরেকটা বিষয় মিসিং হয়ে গেছে, স্পর্শ কোণটা তোমাদের বোঝানো হয়। আমি এটা একটু বলি, স্পর্শ কোণ নিয়ে কোশ্চেন আছে। স্পর্শ কোণ এটা হচ্ছে, বুঝছো, বাংলার নামগুলো এত জোস জোস, বুঝছো, স্পর্শ শুনলে টাচিং টাচিং ফিল আসে। আচ্ছা খেয়াল করো, সেটা হচ্ছে স্পর্শ কোণ বলতে আমরা কি বুঝি। তোমরা অনেকে বলবা যে হচ্ছে কোন একটা তরলের মধ্যে যদি একটা লাঠি বা কাঠিকে ডুবাই দেই, তাহলে ওইটা যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে স্পর্শ কোণ। এম আই রাইট অর নট? এর মাঝখানে আমি একটা কাঠিরে ডুবাই দিলাম, লাঠি দিলে কি হবে? এই তরলটা পৃষ্ঠটানের কারণে এর গা বেয়ে কিছুটা উঠবে, এরকম ব্যাপারটা হবে, তাই না? ইভেন এই সাইড গুলো তো তাই হয়। এটা কি দেখছো কেউ কখনো? দেখছো কেউ কখনো? না। তোমরা হচ্ছে টেস্ট টিউবের ওই যে ল্যাবে টেস্ট টিউব করে না, টেস্ট টিউব কিন্তু এইভাবে দেখে, সূক্ষ্ম করে দেখতে হয়। কারণ এই টেস্ট টিউবের মধ্যে, এটা বলে মিনিসকাস, এক্সাক্ট মাপ যেটা, টেস্ট টিউবের মধ্যে এরকম ভাবে থাকে পানি, বা যেটাই নাও। তো তুমি নর্মালি দেখলে এই দাগটা দেখবা, বাট পানি আসলে আছে হচ্ছে এই পর্যন্ত। তো এটা খেয়াল করতে হবে। অর্থাৎ কোন একটা পদার্থ পানির মধ্যে আসলে ওটা হয়, ওটার সংস্পর্শে পানি হয় নেমে যাবে, নাহলে মানে তরলটা হচ্ছে নেমে যাবে, নাহলে কমে যাবে, অথবা এরকম হবে। এই দুইটা সিনারিও হলো হয়। এখন স্পর্শকোণ কোনটা? স্পর্শকোণের ডেফিনেশন হচ্ছে কোন একটা তরলের মধ্যে কোন একটা কঠিন পদার্থ বা কিছুকে ডুবাইলে সেটা যেই কোণ উৎপন্ন করে তা না, পৃষ্ঠের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা না। ভালো করে বুঝবা, এই যে পৃষ্ঠের সাথে দুটো কোণ উৎপন্ন করে, এদিকে একটা এদিকে একটা। আমাদের কোণ হচ্ছে তরলের মধ্যে, তরলের মধ্যে যে কোণটা করবে এটা হলো স্পর্শকোণ। একইভাবে এটার ক্ষেত্রে এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ, আমাদের কোণ হচ্ছে এটা, বুঝছো? তো স্পর্শকোণ ক্লিয়ার কিনা? তো আমাদের বল আছে মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে সংশক্তি আর একটা হচ্ছে আসঞ্জন। একই পদার্থের মধ্যে যে বল সেটা সংশক্তি, ভিন্ন পদার্থের মধ্যে যেটা সেটা আসঞ্জন।
যেমন পানির প্রতি পানির যে আকর্ষণ বল এটা সংশক্তি, আর পানির সাথে এই কঠিন পদার্থের যে আসঞ্জন বল, এই আকর্ষণ বল সেটা হচ্ছে আসঞ্জন। তো যদি তোমার আসঞ্জন বল বেশি হয় তার মানে পানি আর এর মহব্বত অনেক বেশি, তো দুইজনের মহব্বতে এরা উপরের দিকেও চলে যাবে। আর যদি হচ্ছে পানির নিজের আকর্ষণ বল বেশি থাকে এর থেকে, তাহলে এদের মহব্বত বেশি, তাহলে তারা নিচের দিকে নেমে যাবে। কনসেপ্টটা ক্লিয়ার কিনা? ইজ ইট ক্লিয়ার? সবাই কি ঘুমাই গেছো? জি ভাইয়া। ঘুমাই গেছো এটা জি বললা? না না ভাইয়া, তো এনিওয়ে, বুঝতে পারছি। তাহলে মোটামুটি আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে আশা করতেছি এই চ্যাপ্টারে আর আমাদের ঝামেলা নাই ওভারঅল। তাহলে আমি আবার আরেকবার যদি বলি টোটালি আমাদের কি কি টপিক আছে, তাহলে হচ্ছে তোমাদের এখান থেকে বলছি যে তোমার হচ্ছে প্রান্তবেগ, তারপর বলছি হচ্ছে স্টোকসের সূত্র, সান্দ্রতাঙ্ক। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে বলছি পৃষ্ঠটান দুই রকম, তরলের পৃষ্ঠটানের ওই যে তোমার হচ্ছে কৈশিকতা কতটুকু উপরে উঠবে, চাপের সূত্র। আচ্ছা, দেন হচ্ছে এরপরে বলছি হচ্ছে এখান থেকে বলছি হচ্ছে তোমার সংনম্যতা, এটা বলছিলাম ওই যে আয়তন গুণাঙ্কের বিপরীত। দেন বলছি হচ্ছে পীড়ন গুলা কয় প্রকার, কি কি পীড়ন বিকৃতি কি, এইটা পয়সনের অনুপাত এই টার্মগুলা। আর এর আগে হচ্ছে তোমার কাজ ক্ষমতা শক্তি থেকে যে টপিক গুলো বলছি, এই হচ্ছে ওভারঅল টপিক। তো এখান থেকে তোমাদের মোটামুটি কোশ্চেন আসবে। আজকের টপিক গুলো নিয়ে কোনোটা বুঝো নাই, কারো কোনো কোশ্চেন আছে? বলো যে কি যে বুঝি নাই ভাইয়া, তাই তো বুঝি নাই, এই আর কি। তো আশা করি যে যদি কোনোটা না বুঝে থাকো রেকর্ডিং তোমরা পাবা, রেকর্ডিং থেকে দেখবা। আর হচ্ছে যে কোনো মাত্র 2টা রেকর্ডিং দিয়েছে এতগুলো ক্লাসের, আর একটা রেকর্ডিং তো ভাইয়া নাই। বলো আমাদের না কেন সায়েন্স থেকে রেকর্ডিং গুলো দেওয়া হয় না। তোমরা হচ্ছে শুধুমাত্র একটা ম্যাথ ক্লাস দিছে, না শুধুমাত্র একটা কেমিস্ট্রি ক্লাস দিছে, আর কোনো ক্লাস নাই রেকর্ডিং এ। আমাদের এই সপ্তাহে কোনো ক্লাসে রেকর্ডিং দেওয়া তো হয় না। সব কম্পিউটারে আছে, তোমরা হচ্ছে বলবা তোমাদের হ্যাঁ, যেমন আমরা আপলোড তো বলি তো। দেয়নি, ভাইয়া আপলোড তো লাস্ট দেয়নি। ফ্রাইডের আচ্ছা পর আচ্ছা, থেকে এটা এটা একটা বলবা, রেকর্ডিং এটা ফোন দেয়নি। দিয়ে পরিচালকের নাম্বার আছে না, ওই যে আরিফ ভাইয়ের নাম্বার আছে না তোমাদের কাছে অফিসের? জি হ্যাঁ, ওনাকে ফোন দিয়ে বলবা যে আমাদের ক্লাসগুলো তো আপলোড দেওয়া হয় নাই, অনেকগুলো হয়ে গেছে 4-5টা করে, তো তো জমে যাচ্ছে, পরে আমরা তো লাস্ট মোমেন্টে দিলে একবারে তো সব দেখে পারবো না। এটা বললে মোটামুটি আপলোড দিয়ে দিবে, পেইন নাই। এটা বলবা তোমরা। একটা বিষয় হচ্ছে তুমি না চাইলে তারা তো করবে না। ভাইয়া গত সপ্তাহে বইলা তারপর ক্লাসগুলো আনাইছি, এই হ্যাঁ, সপ্তাহেও দেয়নি। একটু বলবা, কাইন্ডলি একটু বলবা, বললে হচ্ছে দিয়ে দিবে আশা করি। তো না, তোমাদের রেকর্ডিং সবগুলো থাকে, আজকের পরে যে রেকর্ড হচ্ছে আছে, বললে আপলোড দিয়ে দিবে। কোনোটা সমস্যা থাকলে দেখবা, 2 ঘন্টা সময় ওয়েস্ট করে দেখার দরকার নাই। ইউটিউব সবাই ভালোভাবে চালাইতে পারো বা ইয়েতে 1.75 স্পিডে টেনে দিবা, তাহলে দেখবা যে দ্রুত চলে যাচ্ছে, যেই জায়গাটা দরকার ওখানে একটু দাঁড়াবা, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, কারণ পুরো টাইম নষ্ট করার দরকার নেই। ওকে, তো ঠিক আছে, তিল দেন, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বিটিভি দেখতে থাকো। ওকে, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। স্মৃতি বলো।